2024 এর অঙ্কটা করো, ঠিক আছে? 2024 এখানে 2024 এর অঙ্কটা করো। মানে 27 87 অঙ্ক, 87 দেখ বলে, দেখ এই অঙ্কটা দেখ, সিইউ বিকম অনার্স 2024 এ এসেছিল, ঠিক আছে? সিইউ বিকম অনার্স 2024 এ এসেছিল, ঠিক আছে? তো সিইউ বিকম অনার্স কবে? 2024, অর্থাৎ আগে বলতে সিবিসিএস এ এসেছিল, ঠিক আছে অঙ্কটা? বলছে কি দেখ, মিস্টার সেন অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25, কম্পিউট হিজ ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য হ্যারাসমেন্ট ইয়ার 25-26, ইগনোর সেকশন 115 বি, ঠিক আছে? তো তো কি বলে দেখ, বেসিক স্যালারি বলি 45,000 টাকা পার মান্থ, তাহলে কি হবে? 45,000 ইনটু 12 হয়ে যাবে, ঠিক আছে? তো ডিএ কত বলেছে? ওই একই রকমের অঙ্ক, ডিএ কত হবে? 40%, তার মানে যেটা হবে বেসিক তার উপর 50% করে দিবি, ডিএ হয়ে যাবে। এবার যখন তুই রিটায়ারমেন্ট ক্যালকুলেশন গুলো করবি, ফর এক্সাম্পল এইচআরএ, তারপর তুই বল তোর কি যেন শিখিয়েছিলাম, প্রভিডেন্ট ফান্ড শিখিয়েছিলাম, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, তারপর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, গ্র্যাচুইটি, লিভ স্যালারি, সব জায়গায় কি লিখবি? ডিএ কত লিখবি? ডিএ তখন কিন্তু এই 40% করে যে টাকাটা বেরোবে তার আবার 50% নিবি, ঠিক আছে? যেমন ক্যালকুলেট কালকে করেছি এরকম দেখিয়ে দেবো। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কত? 600 টাকা করে পাচ্ছিস, প্রতি 600 টাকা করে পাচ্ছি। এবার বলছি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে কি বলেছিলাম? এক্সামশন পাওয়া যায়, কত টাকা করে এক্সামশন পাওয়া যায় মনে আছে? মনে নেই, 100 টাকা, 100 টাকা। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে কত টাকা অ্যালাউন্সেস পাওয়া যায়? 100, মানে এক্সামশন পাওয়া যায় কত করে? 100 টাকা, তাই তো? তাহলে এখানে কত করে এক্সামশন পাওয়া যাবে? 100 টাকা, ম্যাক্সিমাম দুজনের জন্য পাওয়া যায়। রেমুনারেশন ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রেমুনারেশন পাওয়া যাচ্ছে ফর স্পেশাল অ্যাসাইনমেন্ট 3,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, মেডিকেল অ্যালাউন্স 3,000 টাকা, ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? বোনাস 20,000 টাকা, ফুললি ট্যাক্সেবল। হাউস অ্যালাউন্স শিখিয়ে দিয়েছি, ইজিলি করে ফেলতে পারবি। তারপর হি ইজ আ মেম্বার অফ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, আগেই বলেছি 14% কন্ট্রিবিউট করেছে, তাহলে কত হবে? 2% অব্দি ছাড় আছে, তাহলে 2% আসবে বেসিক ডি এর উপর, ঠিক আছে? আর এমপ্লয়ার কন্ট্রিবিউট, এমপ্লয়ার সেম কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে? তো ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ কত? 13%, মানে কত আসবে? 3.5% আসবে, ঠিক আছে? সব কালকে বলেছি, কারণ 9.5% এর বেশি হলে ট্যাক্সেবল হয়। এমপ্লয়ার পেড প্রফেশনাল ট্যাক্স, এমপ্লয়ার যে প্রফেশনাল ট্যাক্স পে করে তাহলে পার্কিউস আসবে, এমপ্লয়ার ইনকাম ট্যাক্স পে করে যে পার্কিউস আসবে, ঠিক আছে? তো আচ্ছা, হি ইজ প্রোভাইডেড উইথ আ 14 এইচপি কার ওন্ড বাই এমপ্লয়ার, মানে কারটা কে প্রোভাইড করেছে? কোম্পানি প্রোভাইড করেছে, ড্রাইভার সমেত কার প্রোভাইড করেছে। এবার কারের পেছনে খরচা কে করেছে? কারের পেছনে খরচা কে করেছে? মালিক করেছে, ঠিক আছে? দুটো কাজই মালিক করেছে, কারটা ইউজ হয়ে বোথ পারপাস, তাহলে কি হবে? 1800 প্লাস 900 ইন্টু 12 হয়ে গেল। বলছে এলআইসি প্রিমিয়াম এত টাকা পেমেন্ট করেছে কে? স্যার মালিক পেমেন্ট করেছে, কত টাকা? তো এলআইসি প্রিমিয়াম 30,000 টাকা মালিক পে করেছে পার কিড সাল, তো কিছুই নেই, সিম্পল অঙ্ক তো, একদম সিম্পল অঙ্ক। পরীক্ষা থেকে একদম এরকম সিম্পল সিম্পল অঙ্কই পরীক্ষায় চলে আসে। শুধু এখানে একটা নতুন একটা পয়েন্ট দেখলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রেমুনারেশন পাওয়া যাচ্ছে। বুঝতে পারলাম, বল বল দেখ, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রেমুনারেশন আছে, ঠিক আছে, ফর স্পেশাল অ্যাসাইনমেন্ট। তো এটা তো স্যালারি পার্ট নয়, এটা তো স্যালারি পার্ট নয়, তো এটা আসবে না, বাকি সব নিয়ে নেবো, বাকি সব নিয়ে নেবো। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রেমুনারেশন কি করে স্যালারিতে আসবে? স্যালারিতে কোন পাবে? কোন পয়েন্ট থেকে যেগুলো পাবে, তো স্যালারি পার্ট তো নয়। তো দেখ, তাহলে অঙ্কটা আরম্ভ করতে হবে, কেটে নে আগে। রুপিসের 3টে ঘর করতে বলেছিল, তাই তো?
কাটতে বলেছিলাম, বল 3টে দাগ, তাই তো? 3টে দাগ কাট। এখানে জানিস কি লিখতে হয়? প্রথমে লিখো পার্টিকুলার রুপিস, রুপিস রুপিস, ঠিক আছে তো? এখন আমি পুরো আরম্ভ করবো, প্রথমে লিখো বেসিক স্যালারি। আমি বারবার করে পেজ উল্টাচ্ছি না, তোরা একটু বল বেসিক স্যালারি কত টাকা ছিল? ক্যালকুলেটার সামনে রাখাতে, হাতের সামনে ক্যালকুলেটারটা। 45,000 টাকা পার মান্থ, 45,000 ইন্টু 5,40,000। লাস্টের ঘরে বসবে, হ্যাঁ? আচ্ছা, তারপর কি ছিল? ডিএ। ডিএ কত ছিল বল? 50% অফ বেসিক পে। তাহলে লিখবো কি 5,40,000 উপর। মন দিয়ে শুনবি কিন্তু, যারা ক্লাস করিস নি, আজকে ক্লাস করার পর এমনি বুঝে যাবি। কত? 40%। 40% অফ বেসিক পে কত হচ্ছে? 2,16,000। ক্যালকুলেশন ঠিক করে করবি, পরে কাটাকাটি হলে সমস্যা হয়ে যাবে, বুঝিস তো? 2,16,000। আচ্ছা, তারপর কি ছিল বল? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কত ছিল? 600 পার মান্থ। চাইল্ড একটা ছিল, হ্যাঁ কি না? 600 পার মান্থ। পার মান্থ মানে 12 গুণ হলো, একটা চাইল্ডের জন্য 1 গুণ হলো, 6 × 72, 7,200 টাকা সেকেন্ড ঘরে। এবার এর থেকে মাইনাস করবো কি? এক্সেমশন। এইমাত্র বললাম চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে ছাড় পাওয়া যায়। কত টাকা ছাড় পাওয়া যায়? 100 টাকা প্রতি মাসে, ম্যাক্সিমাম দুজনের জন্য। ম্যাক্সিমাম দুজনের জন্য, যেহেতু এখানে চাইল্ড একটা আছে, একটাই হবে। 12 মাস ইন্টু 12, তাহলে কত হলো? 1,200 টাকা। তাহলে 7,200 থেকে 1,200 বাদ দিলে কত হচ্ছে বাইরে? 6,000 টাকা। হলো? বইয়ের মধ্যে দাগ দে, হ্যাঁ, যে যে পয়েন্ট গুলো হচ্ছে পেন্সিল হোক পেন হোক দাগ দিয়ে রাখ, তাহলে সুবিধা হবে, ঠিক আছে তো? সুবিধা হবে। আচ্ছা, কত নম্বর ক্লাস হয়েছিল? 11 না 12 মনে পড়ছে না ঠিক। 11, তাহলে এটা 12 নম্বর ক্লাস লিখে রাখবি, ঠিক আছে তো? আচ্ছা, আমি বলেছি কাল কত নম্বর ক্লাস হয়েছিল, 1 মিনিট আমি একটু দেখে নিচ্ছি। আগে বছর 45টা ক্লাস করা ছিল স্যার। 11টা ক্লাস হয়েছিল। 11টা ক্লাস হয়েছিল, 12 নম্বর ক্লাস। আচ্ছা, তাহলে কত হলো? 6,000 টাকা হলো। তারপরে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের পর কি লেখা ছিল? ওটা তো আসবে না বললাম। এই খুব ভুলে যাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি। এই যে কোন অ্যালাউন্সে কত টাকা ছাড় পাওয়া যেটা মনে রাখতে পারছিস, সেটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। মেডিকেল অ্যালাউন্সটা কি? ফুললি ট্যাক্সেবল। তো কত টাকা ছিল মেডিকেল অ্যালাউন্সেস? 3,000 পার মান্থ। তাহলে 3,000 ইন্টু 12। কালকে বলেছিলাম মেডিকেল অ্যালাউন্স যে ফুললি, এগুলো না মনে রাখতে হবে, তুই যত মনে রাখতে হবে। দেখ, স্যালারি অঙ্ক কোনো কঠিন না, কালকে দুটো অঙ্ক করলি, আজকেও 3-4টে অঙ্ক, কোনো কঠিন লাগবে না, অঙ্ক খুব ইজি।
অঙ্ক খুবই ইজি, শুধু জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে, আর কিছু নেই। কি হয় এখানে না, নিয়মটা মনে রাখতে হবে, কিছু কিছু নিয়ম মনে রাখতে হবে। তাহলে মেডিকেল অ্যালাউন্স কত হলো, 3 ব্যাংক কত হয়, 36,000। কি ছিল পর, বোনাস, তাই তো? বোনাস, তো বোনাস কত টাকা ছিল বল? হ্যাঁ, পার অ্যানাম বোনাস 20,000 টাকা, মানে 20,000 টাকাই বসবে, তাই তো? নেক্সট কি ছিল পর, বোনাসের পর আর কি লেখা আছে? হ্যাঁ ব্যাস, আর কিছু নেই তো। আর আগে পরে হাউস, আচ্ছা হাউস রেন্ট অ্যালাউন্সেস লেখ, প্রথমে লেখ, এখানে লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা পেয়েছিস। আচ্ছা, হাউস রেন্ট অ্যালাউন্সেস এইচআর এ বাবদ টাকা পেয়েছি কত, 5,000 টাকা পার মান্থ। তাহলে কত হচ্ছে লেখ, এখানে লেখ 5,000 ইন্টু 12, 60,000 টাকা সেকেন্ড ঘরে লিখবি, সেকেন্ড ঘরে লিখবি। এর থেকে মাইনাস কর, এক্সেমশন কি ছিল বল, আন্ডার সেকশন কত ছিল মনে আছে? কত, আন্ডার সেকশন 10, দেখ আমি তোকে আজকে আরেকটা কথা বলি শুনে না, যত এক্সেমশন আছে ইনকাম ট্যাক্সে সব সেকশন 10 এ আছে। এক্সেমশন আন্ডার সেকশন 10 এ আছে। আমার কথা বুঝতে পারি না, শুনলি না? ভালো করে মানে আজকের পর শুনে রাখ, দেখ আমি কি করে মনে রাখি। যত এক্সেমশন পাওয়া যায় ইনকাম ট্যাক্সে সব সেকশন 10 এ বলা আছে। এক্সেমশন ডিডাকশন বলিনি, আমি বললাম এক্সেমশন। যত এক্সেমশন আছে সব সেকশন 10 এ আছে। এই যে যেমন ছিল না, এই যে চিলড্রেন এর এর সেকশন জানিস কত, আমি তো লিখিনি, এটা করে সেকশন 10 সাবসেকশন 14। যত এক্সেমশন সব এক্সেমশন 10 এ আছে, তুই ভাব। গ্র্যাচুইটি কত ছিল, সেকশন 10 এ ছিল। লিভ স্যালারি কোথায় ছিল, 10 এর মধ্যেই ছিল। পেনশন কোথায় ছিল, 10 এর মধ্যেই ছিল। যত রকমের এক্সেমশন আছে সব সেকশন 10 এই বলা আছে, কারণ সেকশন 10 হচ্ছে ইনকাম ট্যাক্সের এমন একটা সেকশন যেখানে সমস্ত এক্সেমপ্টেড ইনকামের কথা বলা আছে। কি বললাম বুঝতে পারলি? যত এক্সেমপ্টেড ইনকাম সব সেকশন 10 এ বলা আছে। তাই এখানে মনে রাখবি, এক্সেমশন আন্ডার সেকশন 10 সেকশন 13 এ, রুল 2 এ, রুল 2 এ শুধু 13 এর রুল 2 এ বলে তো কেটে দেবে, পুরোটা বলতে হবে তোকে। আর তুই 10 13 এ লিখে দেবে, 2 এ না লিখলেও পারিস, ঠিক আছে, কিন্তু 10 13 এটা বলতে হবে। এক্সেমশন আন্ডার সেকশন 10 সেকশন 13 এর রুল 2 এ will be list of the followings। এই যে এই জন্য আমি তোকে হোমওয়ার্ক বলে দিলাম, 2011 সাল থেকে 2000 প্র্যাকটিস করে সব করলেই বুঝে যাবি, কোনো অঙ্ক আটকাবে না। এবং করে আনলে আমি চেক করে দিতে পারবো, চেক করতে পারবো আমি। করলে করে আনবি, আমি বোর্ডে ফেলে ফেলে চেক করে ফাটাফাট হয়ে যাবে, 5 মিনিটে একটা অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, এক্সামিশন আনসার 10 সেকশন 13 এর রুল 2 এ উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। চারে, প্রথমে লেখ এইচআর এ, এইচআর এ কত টাকা ছিল, 60,000 টাকা। তারপর কি লিখবো, রেন্ট পেড, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। আচ্ছা রেন্ট পেড, ওই যে তুই তো ভাড়া বাড়িতে ছিলি, দেখ কি বলেছে, কোন শহরে বাড়ি ভাড়া নিয়েছিলি, কলকাতায় বাড়ি ভাড়া নিয়েছিলি, কত টাকা করে বাড়ি ভাড়া দিতে হচ্ছিল, 8,000 পার মান্থ। তাহলে আমি কি ডাইরেক্ট 96 বলতে পারি, বলতে কি, কি রে, আমার কি ডাউট আছে, 96 কি করে করলাম, প্রতি মাসে 8,000 টাকা করলে 12 মাসে কত হয়? 96,000 টাকা, 10% অফ স্যালারি। তো স্যালারি বলতে এখানে কি বোঝায়, বেসিক প্লাস ডিএ। আমি না কি করব, তার একটু নিচে করে দিই, ওয়ার্কিংসটা করে দিই, এখানে লিখ
লেখ স্যালারি, লেখ স্যালারি ফর দ্য পারপাস অফ এইচআর। হ্যাঁ হ্যাঁ, স্যালারি ফর দ্য পারপাস অফ এইচআর, এইচআর এর পারপাসে স্যালারি কত হবে? তুমি লেখ বেসিক, কত বের করেছিলাম বলতো উপরে? 5,40,000। দেখতে বেসিক কত করেছিলাম? 5,40,000। দিয়ে দিয়ে কত বের করেছিলি? 2,16,000। এবার ব্যাকেটে কি বলে রিটায়ারমেন্ট কি 50% বলেছিল না? দেখতো 50%, তাহলে 2,16,000 50% করলে কত হবে? 1,08,000। 5,40,000, 6,40,000, 6,48,000, তাই তো? কমিশন তো নেই অঙ্কে, তোর এই অঙ্কে কমিশন নেই, তাহলে বুঝতে পারলি এত অব্দি? একটা জিনিস আমি একটু বলে দিই, তো 15 নম্বরে আমি বলেছিলাম না 15 নম্বরের টাকা দেবে পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় 15 নম্বরের একটা স্যালারি দেবে, বুঝিস তো? স্যালারি, যে 15 নম্বরের স্যালারি দেবে, ঠিক আছে তো? 15 নম্বরের একটা হাউস ওয়ার্টি দেবে, ঠিক আছে তো? দুটো। আর একটা কি দেবে 15 নম্বরের? বিজনেস প্রফেশন থেকে দেবে, তিনটে 15 নম্বর দেবে। তার মধ্যে তোকে দুটো করতে হবে, ঠিক আছে? তিনটে দেবে, দুটো করতে হবে, তার মানে দেখ তিনটের মানে দুটো হয়ে গেল। হাউস ওয়ার্টি হয়ে গেছে, স্যালারি শেষ মানে 15 নম্বর হয়ে গেল। এরপরে আমরা কোন চ্যাপ্টার ধরবো? এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে বিজনেসই ধরবো, এরপরে বিজনেস প্রফেশনই ধরবো। তো বুঝতে পারলি ব্যাপারটা? তুই বুঝেছিস তো আমি কেন বললাম যে স্যালারিটা হাউস ওয়ার্টি ভালো মতন কমপ্লিট হলো? স্যালারি মোটামুটি আর বেশি দিন লাগবে না স্যালারি করতে, মোটামুটি আমাদের শেষের দিকে চলে এসছে। এবার জাস্ট ধর এটা তো আজকে ধর 2024 আর 2023 কমপ্লিট করে দেবো, ঠিক আছে তো? আর মোটামুটি 19 সাল থেকে পুরো 22 সাল অব্দি সব করে দেবো, তারপর হোমওয়ার্ক দিয়ে দেবো। হোমওয়ার্ক দিয়ে দেবো মানে কি, হোমওয়ার্ক দিয়ে দিলাম মানে হয়ে গেল না, হোমওয়ার্ক আমি দেখবো প্রতিটার, বুঝিস নি? হোমওয়ার্ক করে আনতে হবে। আমি বোর্ডে ফেলে ফেলে চেক করবো, বুঝিস তো? বোর্ডে ফেলে চেক করে দেখাবো যে কোথায় কোথায় ভুল হচ্ছে। আমি সবাইকে, কারণে দেখ সব অঙ্ক তো এখানে বসে করাতে পারবো না, বাইক দিয়ে করে আনতে আমি চেক করে দেবো, কিন্তু খাতায় এখানে বোর্ডে ফেলে চেক করবো কিন্তু। আজকে যেমন 11 এর ব্যাচ বা 12 ব্যাচ সবার অঙ্ক চেক করেছি, বোর্ডে ফেলে ফেলে চেক করছি, ট্রান্সফার হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? বেশিক্ষণ লাগছে না, আধ ঘন্টায় সব হোমওয়ার্ক কমপ্লিট। কিন্তু করে আনতে হবে, হোমওয়ার্ক চেক করা হচ্ছিল না, এবার চেক হয়ে যাবে, সব হোমওয়ার্ক চেক হবে কিন্তু। আমি সব চেক করবো, কিন্তু হোমওয়ার্ক গুলো করবি, হোমওয়ার্ক গুলো করে করে আমাকে দেখাতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না তো। যত এই আমি আজকের পর যেমন নেক্সট দিন আবার ট্যাক্স পড়া হবে, তাহলে তোকে কিন্তু হোমওয়ার্ক করে আনতে হবে। 2011 সাল থেকে 18 সাল দিচ্ছি, ওইগুলো হোমওয়ার্ক করে আনতে হবে। আমার কথাটা বুঝলি? হোমওয়ার্ক না করলে হবে না, তাহলে বুঝতেই পারবো না কি হচ্ছে। হোমওয়ার্ক করে দেখাতে হবে, ঠিক আছে? হোমওয়ার্ক কিন্তু চেক করবো কিন্তু। আচ্ছা যাই হোক, এটা 6,48,000 হলো তো? তাহলে কত হবে? 6,48,000 কত পার্সেন্ট বল? 10%। তাহলে কত বলতে পারি বল? 6,48,000 10% করলে কত হয়? বল বল এই বাবা, 64,800। 64,800, লেখ 64,800, লেখ 64,800 মাইনাস কর। 96,000 থেকে 64,800 মাইনাস কর। 31,200। দেখাতে পারিস, কোনো ক্ষতি নেই, দেখাতে পারিস, আমি দেখাচ্ছি না, জানিস তো এগুলো এতদিন ধরে দেখাচ্ছি, এটুকু তো দেখাতেই পারবি। 31,200। আমার কথাটা বলতে পারলি তো? তোরা যদি বাড়িতে হোমওয়ার্ক প্র্যাকটিস করিস তাহলে তুই বুঝতে পারবি, তোর ভুল ভ্রান্তি গুলো ধরতে পারবি, ঠিক আছে তো? আমি সব করে দেবো কিন্তু এখানে, যে যে জায়গায় ভুল হবে আমি এখানে চেক করে দেবো। আচ্ছা বল, বাদ দিয়ে বল কত হচ্ছে? 60 থেকে 31,200 বাদ দিলে কত হচ্ছে বল? হ্যাঁ হ্যাঁ, 28,800 টাকা। কোনটা বল? শেষ করলাম কোথাও? আমি শেষ করিনি, আমি তো এটা থেকে মাইনাস করলাম, আর কিছু করিনি এখন। এবার করবে কি, কলকাতা মানে মেট্রো সিটি, মেট্রো সিটি বাড়ি হলে কি হয়? 50% অফ স্যালারি, লেখ, লেখ 50% অফ স্যালারি। তাহলে কত হচ্ছে? স্যালারি কত ছিল? 6,48,000 আর 50%, 3,24,000, 3,24,000। এবার বল তিনটে ছোট কোনটা জানিস তোরা? 5,800। দাঁড়া আমি কি করলাম? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব বলছি। দাঁড়া কিছু না, ছোট একটা গন্ডগোল হলো, বুঝছিস? কি গন্ডগোল হলো আমি একটু খুঁজে বের করি। এই চারে ছিল 60,000 টাকা, ঠিক আছে? রেন পেড 96 থেকে 800 বাদ দিলে কত হয়? 31,200। এখানে কোথাও কোনো মিস্টেক হয়েছিল।
30,200, ঠিক আছে। এবার এটা কত হচ্ছে 3,24,000, এই ঘরে লিখবো, ওইটা একটু মিস্টেক হয়েছে। তিন কমা ছোট কোনটা, 31,200, তাই তো, মানে মাইনাস করে বাইরে বসলো 28,800, ঠিক আছে। তাহলে তুই দেখতে পাচ্ছিস আগের দিন দুটো অঙ্ক করালাম, দুটোতে এইচারে ছিল, আবার এখানেও এইচারে এসছে, তাই তো, এইচারে দেখতে পাচ্ছিস তো, তো এইচারে কত সুন্দর প্র্যাকটিস করে রাখাটা খুব জরুরি। আচ্ছা তারপর কি লেখা ছিল পর, আমি একটা বই দিবি তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি দে দে বইটা দে, ওটা দেখ, ওই যে স্নিগ্ধার বইটা পাশাপাশি দেখ, মাঝখানে রাখ স্নিগ্ধা বইটা, তাড়াতাড়ি হবে, বারবার করে বলতে হচ্ছে তো। আচ্ছা তাহলে কি কি হলো? হয়েছে 2 হয়েছে, 3 হয়েছে, 4 তো হবে না, 5 হয়ে গেছে, 6 হয়ে গেল, 7, প্রভিডেন্ট ফান্ড, তাই তো। তো কালকে পড়েছিলাম প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে, কালকে প্রভিডেন্ট ফান্ড পড়িয়েছিলাম। আহ, আমি বলেছিলাম যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে তাহলে একটাই প্রভিডেন্ট ফান্ড পাবি, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, প্রতিটা অঙ্কে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডই থাকবে, আমি বলেছিলাম। তো দেখ এই অঙ্কটা তাই বলেছে, মালিক কন্ট্রিবিউট করেছে কত পার্সেন্ট, দেখ বই পড়, মালিক কন্ট্রিবিউট করেছে 14%, ঠিক আছে, মালিক কন্ট্রিবিউট করেছে কত 14%, কোথায়, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে, ঠিক আছে। এখানে দেখ ভালো করে যদি কোশ্চেন পড়ি, বইয়ের দিকে তাকাবি, 7 নম্বর পয়েন্টে কি বলেছে, বলছে হি ইজ আ মেম্বার অফ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। হি মানে কি, এখানে হি বলতে কাকে বোঝায়, মিস্টার সেন, মিস্টার সেন যে চাকরি করছে সে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের মেম্বার। এবার প্রতি মাসে মাইনা পায়, প্রতি মাসে মাইনা থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটেছে, কার মাইনা থেকে টাকা কেটেছে, এমপ্লয়ি মাইনা থেকে টাকা কেটেছে, এটার কোনো এন্ট্রি হবে না, স্যালারিতে কোনো এন্ট্রি হয় না। আরে তুই চাকরি করতে গিয়ে তোর মাইনা থেকে টাকা কেটেছে, এটা কি তোর স্যালারি না, এটা, ঠিক আছে। এবার মালিক সেম টাকা মালিক দিয়েছে, এটা স্যালারি। তাহলে কি বললাম বুঝতে পারলি তো, দুটো পয়েন্ট বলবে, এমপ্লয়ি কন্ট্রিবিউশন, তারপরে এমপ্লয়ার, এমপ্লয়ার যে টাকাটা কন্ট্রিবিউট করে সেটা স্যালারি, কিন্তু এমপ্লয়ি যেটা কন্ট্রিবিউট করে সেটা স্যালারি কি করে হলো, তোর প্রতি মাসে মাইনা দেওয়ার কারো 60,000 টাকা, ওর মাইনা থেকে 10,000 টাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটলো, তুই বাইরে 50 নিয়ে আসলি, ব্যাপারটা বুঝতে পারলি তো। তাহলে কি বললাম, কথাটা কি বললাম, এমপ্লয়ি কন্ট্রিবিউশনও দেবে পরীক্ষায়, এমপ্লয়ার কন্ট্রিবিউশন, কোনটা নেবো এখানে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এখানে লিখবো কি, লিখ, লিখ এমপ্লয়ার কন্ট্রিবিউশন, let employer contribution to recognize provident fund, কত লিখবো, in excess of 12% of salary, ঠিক আছে। স্যালারি বলতে বেসিক আর দিয়ে, বলতে বেসিক দিয়ে কত ছিল, 6,48,000 তো, 6,48,000, তার উপর কত পার্সেন্ট হয়, 2% হয়, বুঝেছিস কেন 2% হলো, কেননা তুই মালিক কত পার্সেন্ট কন্ট্রিবিউট করেছিল, বল মালিক কত পার্সেন্ট কন্ট্রিবিউট, 14%, তাহলে কত পার্সেন্ট এক্সট্রা কন্ট্রিবিউট করেছিল, 12 উপরে 2%, এটাকে মনে রাখতে হবে, এটা পরীক্ষা, এটা মনে রাখতে হবে, কোথাও লেখা থাকবে না কোশ্চেন পেপারে, মনে রাখবে তো, এটা রুল, এটা কিন্তু রুল, কালকে পড়েছিলাম রুলটা, 2%, তাহলে কত, এর উপর 2% করলে 12,960 টাকা। আমি তোদের পরিষ্কার ভাবে বলছি, শুনে রাখ আমার কথা, পরীক্ষায় এরকম অঙ্ক ফাইনালে আসবে, ঠিক আছে, ফাইনালে কিন্তু একদম এরকম অঙ্কই আসবে। নেক্সট কি বলেছে দেখ, বুঝলি, এবার লিখবো ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ, লেখ ইন্টারেস্ট credited to RPF in excess of 9.5% per annum, এটা কি লিখেছে, এখানে কি লিখেছে, দেখ প্রভিডেন্ট ফান্ডে, কোনো ফান্ডে যদি টাকা জমা করি সেখানে কি পাওয়া যায়, ইন্টারেস্ট পাওয়া যায়, ইন্টারেস্ট পাওয়া গেলে কি হয়, ফান্ডের ব্যালেন্স কি হয়, ফান্ডের ব্যালেন্স বেশি, তাই তো, এই জন্য বলেছে ইন্টারেস্ট ক্রেডিটেড টু প্রভিডেন্ট ফান্ড, ফান্ডের ব্যালেন্স বাড়ছে বলে তো ফান্ড ক্রেডিট হচ্ছে, ঠিক আছে তো, কিন্তু নরমাল অ্যাকাউন্টেন্সি বেসিক আমরা এটাই বুঝি, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ। এবার যেই ফান্ডে টাকা রেখেছে সে ইন্টারেস্ট বলে 9.5% এর বেশি ইন্টারেস্ট পেলে ট্যাক্স দিতে হবে, এখানে কত পার্সেন্ট ইন্টারেস্ট বলেছিল লোন কোশ্চেনে, 13%, কত পার্সেন্ট এক্সট্রা ছিল, 3.5%, তার মানে এর উপর ইন্টারেস্ট হবে। এবার দেখ ইন্টারেস্ট কত টাকা হয়েছিল কোশ্চেন, কত 7,800 টাকা,
তুই মানে যে ফান্ডে যে টাকা রাখা হয়েছিল, মালিক যে ফান্ডে টাকা রেখেছিল সেই ফান্ড থেকে কত টাকা ইন্টারেস্ট পেয়েছিস? 7,800 টাকা। ঠিক আছে, কত পার্সেন্ট? আমি তোকে বলছি ধর সাপোজ ধর একটা অ্যামাউন্ট জমা ছিল, ধর এক্স টাকা জমা ছিল, ঠিক আছে? তো তার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়েছিল? 13%, তাই তো? এটা দিয়েছিল 13%। ধর ফান্ডে এক্স টাকা জমা ছিল, তার উপর 13% করে কত হয়েছে? 7,800 টাকা, বুঝতে পারলি তো? তাহলে এই 7,800 টাকা বেরিয়েছে, কত পার্সেন্টে 7,800 বেরিয়েছে? 13% 7,800 পেয়েছে না? তাহলে এর মধ্যে কত পার্সেন্ট এক্সট্রা টাকা এক্সট্রা নেওয়া আছে? ওটাই বলেছে, 7,800/13 × 3.5, 2,100 টাকা হয়ে গেল। ক্লিয়ার হলো এটা? কি ছিল বল? কিউজিটস বলে হেডিং দেবো, পার কিউজিটস। এবার পার কিউজিটস বলে হেডিং দে। 17 সাবসেকশন 2 কি কি বলেছিল দেখ, দুটো পয়েন্ট দিচ্ছে। কি কি পয়েন্ট ছিল পড়ে দিচ্ছে ঠিক, হ্যাঁ? 9 নম্বর পয়েন্টটা, প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়। প্রফেশনাল ট্যাক্স দিবি, ইনকাম ট্যাক্স দিবি, স্যার। ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স কত ছিল? 200, ইনকাম ট্যাক্স বলেছিল 5,000। প্রফেশনাল ট্যাক্স বলেছিল 1200, ইনকাম ট্যাক্স বলেছিল কত? 5,000। সে কি বলেছিল দেখ, নম্বরে বলেছিল, সরি 150 বলেছিল, হি ইজ প্রোভাইডেড উইথ, আগেই বলেছি কার্ড। এখানে কার কত হবে বল, কত বলেছিলাম বল? 1800 প্লাস 900 ইন্টু 12। কালকে যে দুটো অঙ্ক করলাম, আজকে যে একটা অঙ্ক এখনো পর্যন্ত পড়লাম, কারের কোন ট্রিটমেন্ট দেখেছিস তো? কারটা প্রোভাইড করেছে কে? কোম্পানি। কারের পেছনে খরচা করেছে কে? কোম্পানি। ইউজ করা হয়েছে কি পাশে? এই পয়েন্টে আমি বলেছিলাম না, এই পয়েন্টে সবচেয়ে বেশি এই পয়েন্টটাই দেয়, দেখবি সমস্ত অঙ্কে এই পয়েন্টটাই তুলে দিচ্ছে। তাহলে কার কত হলো বল, অ্যামাউন্ট কত পেয়েছিল বল? 32,400 টাকা। নেক্সট কি বলেছে দেখ, নেক্সট কি বলেছে? বলেছে কি এলআইসি প্রিমিয়াম কত টাকা? 30,000 টাকা, শেষ। এলআইসি প্রিমিয়াম কত টাকা বলেছে? 30,000। একটা যোগ করে বল কত হচ্ছে? 63,400। বল সব করে যোগ করে দেখ কত বেরোচ্ছে। যেটা বেরোচ্ছে তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, যেটা বেরোচ্ছে তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। দেখ ন লাখ 30,460, ঠিক আছে? এবার এর থেকে মাইনাস করতাম, কি মনে আছে বল? কি লিখতাম? ডিডাকশন কত? কত? 16। প্রথমে লিখতে হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশনের অ্যামাউন্ট কত ছিল মনে আছে কারোর? সেকশনটা কি? আন্ডার সেকশন 16 সাবসেকশন 1A, কত? 50,000 বললি। এটা কি লিখবো? প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স কত বের করেছিলাম? এক কোশ্চেন পেজে প্রফেশনাল ট্যাক্স কত? 1,200 টাকা, ব্যাস শেষ।
তাহলে 51,200 টাকা বাদ দে, যেটা বেরোলো তাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। কত টাকা ছিল? 1,79,200। তাহলে বলতে পারি অঙ্কটা, এটা আগের বছর পরীক্ষায় কাদের এসেছিল বুঝছো, সিসিএফ এ আসেনি, সিবিসিএস এ এসেছিল। দেখ সিসিএফ তো একদম এরকমই অঙ্ক ছিল, ছিল তো অঙ্ক, যারা কালকে ক্লাসটা করেছিস বুঝতে পেরেছিস। তাহলে অঙ্কটা বুঝেছিস তো? আচ্ছা, এটা কোন রেজিমে করলাম বল, ওল্ড না নিউ? ওল্ড রেজিমে করলাম, জাস্ট আমি জিজ্ঞাসা করছি, জাস্ট জিজ্ঞাসা করছি, করতে বলছি না। কালকে নিউ তোর পরীক্ষায় তোরা যারা নতুন সিলেবাসে পড়ছিস না, তোকে তো ওল্ড রেজিম করতে দেবে, তারপরে 3 নাম্বার বলবে এটা নিউ রেজিম হলে কি হতো। তাহলে অ্যান্সারটা বলার চেষ্টা কর, কালকে শিখিয়েছিলাম তো, কতটা মনে আছে। টুকেনে আমি ধর বলছি, টুকেনে আমি বলছি, টুকেনে প্রত্যেকে টোকা হয়েছে, প্রত্যেকে টোকা হলে বলিস। কিরে টোকা হয়েছে তো? কালকে দেবে কিন্তু পরীক্ষায় 3 নাম্বার। কত নাম্বার দেবে? 3 নাম্বার দেবে। কি বলবে জানিস তো? বলছে এই ইনকাম অফ স্যালারি তুমি ওল্ড রেজিমে করলে, তো নিউ রেজিমে করলে অ্যান্সার কি হতো এটা জিজ্ঞাসা করবে, 2 নাম্বার দিতে পারে, 3 নাম্বার না দিয়ে 2 নাম্বার দিতে পারে। ঠিক আছে তো, এই পার্টিকুলার এইটুকু লেখার জন্য কি শিখেছিলাম, প্রথম দিয়ে অঙ্ক করতে হবে না, কি করবো, বেরিয়েছিল কত, বেরিয়েছিল কত বল, 879,260, এটাই তো বেরিয়েছিল, এটাই তো বেরিয়েছিল তাই তো। আমার ডিরেকশন কত, নতুন রেজিমে কতটা ডিরেকশন দিতে, 50 না 75, 75 বাদ দিতে, কত বাদ দিয়ে দিয়েছিস, তাহলে আর কত বাদ দিতে হবে, 25 বাদ দিতে হবে। হয়ে গেল। ঠিক আছে, আর এখানে এই যে এখানে কি ছিল, এইচআর এর এক্সামশন পাওয়া যায়, এইচআর এক্সামশন পাওয়া যায় না। তো এইচআর এ কত টাকা এক্সামশন নিয়েছিলি তুই? তাহলে 31,200 টাকা নেওয়া উচিত ছিল। কত নেওয়া উচিত ছিল? তোর 60 নেওয়া উচিত ছিল, অর্থাৎ বাইরে তোর 60 নেওয়া উচিত ছিল, তুই বাইরে 28,800, তুই কত টাকা কম নিয়েছিস? তাহলে এটা যোগ করে দিলে হয়ে যাবে, হ্যাঁ কি না, যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে, যোগ করে দিলেই হয়েছে 31,200 টাকা। এখানে কেন যোগ করলো একবার দেখে নে। দেখ, তোর নেওয়া উচিত ছিল এইচআর এর 60, কিন্তু তুই নিয়েছিস কত, কত নিয়েছিস বল, 28,800। তাহলে তুই কত টাকা কম নিয়েছিস? স্যার 31,200 টাকা কম নিয়েছিস, যে 10 টাকা কম নিয়ে যোগ করে দে। আর একটা মানে কি বুঝতে পারলি, কালকের ক্লাসের সঙ্গে আজকের ক্লাসটা বুঝ, যে এইচআর এর যে এক্সামশন ওল্ড রেজিমে পাওয়া যায়, নিউ রেজিমে পাওয়া যায়, তাই এটা কি করবো, যোগ করে দিলে হয়ে গেল। আচ্ছা, আর কি এখানে, এই দেখ, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের এক্সামশন, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের এক্সামশন পাওয়া যায় না নতুন রেজিমে, পাওয়া যায় না। এখানে মাইনাস করা আছে, কি করবে, এটা 500 টাকা যোগ করে দেবো, প্লাস করে দেবো, নিচে লেখ প্লাস কর, প্লাস কর 500 টাকা। বুঝতে পারছিস তো ব্যাপারটা, এটা নিউ রেজিম হলে অ্যান্সার কি হতো এটা ভালো করে দেখে রাখ, কেন তুই তো জানিস না তোর কোন অঙ্ক নিউ রেজিমে দেবে। তো এই আইটেম গুলো এক একটা অঙ্কে, প্রতিটা অঙ্কে পার্ট বাই পার্ট করে রাখবি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো হলো, আচ্ছা কালকে প্রফেশনাল ট্যাক্সের নোটটা কি লিখেছিলাম দেখ, যে অঙ্ক করেছিলাম প্রফেশনাল ট্যাক্সটা কি লিখেছিলাম দেখে না একবার, লিখেছিলাম দেখ, প্রফেশনাল ট্যাক্সেরও এক্সামশন পাওয়া যায়, ঠিক আছে তো, এটারও এক্সামশন পাওয়া যায়, আমরা এটা নিয়ে নিয়েছিলাম, মাইনাস করেছিলাম, তাহলে কি করবো, এটা যোগ করে দেবো। প্রফেশনাল ট্যাক্স কত ছিল বল, 1200 টাকা, যোগ করে দেবো। ব্যাস। যোগ বিয়োগ করে যেটা হবে সেটাই হচ্ছে নিউ রেজিমের অ্যান্সার, বোঝা গেল, নিউ রেজিম এটা হবে, নিউ রেজিম ক্লিয়ার করতে পারলি, নিউ রেজিমে কি কি হবে, এইটাই হচ্ছে তোর মেন পার্ট। পুরো অঙ্ক করে ফেললি, নিজে নিজে করে ফেললি পুরো, তারপর লাস্টে বললো নিউ রেজিম হলে অ্যান্সার কি হতো, এটা তোকে করে দেখাতে হবে। ঠিক আছে তো, পুরো করতে বলবে না, এইটাই বলে অ্যান্সার কত হচ্ছে, এটা নিউ রেজিম হলে 8,87,500। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার হলো, বুঝতে পারলি তো এটা? কি রে, ওরা কালকে করেছিল, এটা করে নে, এটা এবারটা করে নে, এটা নিউ রেজিমের অ্যান্সার। তুই আগের অঙ্কটা করলি ওল্ড রেজিম, এটা যে নিউ রেজিম, ওল্ড রেজিমে যদি বলতো, ওল্ড রেজিমেই তোকে করতে বলবে, তোকে নিউ রেজিম বলবে না, ওল্ড রেজিমই করতে বলবে। তারপর ওল্ড রেজিম করার পর লাস্টে একটা কোশ্চেন বলে দেবে, বলবে এটা নিউ রেজিম হলে তোমার অ্যান্সারটা কি হতে পারে, সেটা করে দিলাম। ঠিক আছে তো, মনে রাখবো তো, আচ্ছা লেখাগুলো কি লিখতে হবে, কালকে যে নোটটা লিখে দিয়েছিলাম না, বুঝিস তো, ওই নোটটাই লিখবি। ওখানে কি কি নোট লেখা ছিল বল, আমি বলে দিচ্ছি, দেখ আমি কি লেখা ছিল, ওখানে প্রফেশনাল ট্যাক্স লেখা ছিল, এইচআর লেখা ছিল, 75,000 টাকার কেস লেখা ছিল, শুধু একটা লাইন জুড়ে যাবে, কি বলতো, এডুকেশন অ্যালাউন্সেস। ঠিক আছে, এডুকেশন অ্যালাউন্সটা জড়িয়ে, ব্যাস ওটা করে দিবি। ওটা যে আমি তোকে রাস্তা বলে দিলাম, অ্যান্সারটা কি লেখা লিখতে হবে, লেখাটা লিখিয়ে দিয়েছিলাম, কালকে লেখাটা লিখিয়ে দিয়েছিলাম, বুঝতে পারছিস, ওই লেখাটাই তোকে লিখতে হবে, কালকে যে লেখাটা লিখিয়ে দিয়েছিল। কি?
কোশ্চেনে বলেছিল এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ কত পার্সেন্ট, 14% বলেছিল কোশ্চেন পেপারে। তাহলে ইনকাম ট্যাক্স থেকে বোঝা পার্সেন্ট অব্দি আমি ছাড় দেবো, তাহলে 14 থেকে 12 বাদ দিলে কত হয়? তো বুঝতে পারলি তো অঙ্কটা, বুঝেছিস তো কেমন অঙ্ক পরীক্ষা দিচ্ছে? একদম রিসেন্ট ইয়ার অঙ্ক দেখাচ্ছে কেমন অঙ্ক পরীক্ষায় দেয়, তাহলে বোঝা গেল তো? অঙ্ক কিন্তু করে আনতে হবে। ওই তো 13% বলেছিল, 13 থেকে 9.5 বাদ দিলে 3.5। আচ্ছা পরের অঙ্ক চলে আসে, মানে সময় নষ্ট করতে হবে না, পরের অঙ্ক চলে আসবো। হ্যাঁ 86 দেখতো, 86, 86 না 88 হবে না? এই তো 88। ও তো জেনারেল সরে যাবে, জেনারেল অঙ্ক একদম সরে থাকে। হ্যাঁ জেনারেল অঙ্ক তো টাফ থাকে না, জেনারেল একদম ইজি অঙ্ক দিয়ে দেয়। দেখ কি বলছে, মিস্টার দত্ত ইজ এন এমপ্লয়ি আইটিসি লিমিটেড, মানে প্রাইভেট কোম্পানি, ঠিক আছে? He furnishes the following particulars of his income for the previous year 24-25. Compute his income from salary for the assessment year 25-26. বেসিক স্যালারি বলে 30,000 পার মান্থ, মানে 30,000 ইনটু 12 হয়ে গেল। ওই ডিএ একই ব্যাপার, সেম। এইচআর এ ও বাবা তো সেম কোশ্চেন, দেখ কপি কোশ্চেন, দেখি কপি কোশ্চেন কেমন ভাবে দিয়েছে। দেখ মেডিকেল অ্যালাউন্স বলছে হি এন্ড হিজ এমপ্লয়ার কন্ট্রিবিউট 14%, সেম কোশ্চেন, দেখ সেম, পুরো সেম টু সেম। 14%, তাহলে কি আসবে এখানে? 2% আসবে। বেসিক আর ডি এর উপর 2%। ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ 11% বলে, তাই তো? কত পার্সেন্ট আমি বুঝতে পারছিস তো? দেখেছিস লাইন, কোনো নতুন লাইন আছে? একই লাইন থাকবে প্রতিটা অঙ্কে, একই লাইন, ইজি অঙ্ক, ঠিক আছে? হি ইউজ ওন ওন কার্ড, হি ইউজড হিজ ওন কার্ড, আর নিজের কার্ড আছে। আচ্ছা এখানে বলতো নিজের কার্ড আছে, মানে মালিকের কার্ড না কিন্তু নিজের কার্ড, ঠিক আছে? কারেন্ট ক্যাপাসিটি 1.8 লিটার, কার্ডটা ইউজ করা হয় বোথ পারপাসে, ঠিক আছে? অল এক্সপেন্সেস আর মেড বাই হিম। তাহলে কি বলেছে? তাহলে বল এটা কি, এটা কি হয়েছিল? নোট পড়, নোট পড়, নোটটা পড়িয়ে দিই তোকে, নোট পড়ে নে, ঠিক আছে তো? এটা দেখ কি হবে, মনে হয় কিছু হবে না, দেখে নে, দেখে নে ভালো করে পড়, নোটটা ছিল, নোটটা পড়, বইতে বইয়ে কত নম্বর পেয়েছিল নোট, দেখে নে। নাথিং ইজ ট্যাক্সেবল হবে, কেন জানিস তো? তো আমি বললাম কোনো কিছু হবে না। কি গাড়িটা এটা কে কে বিলং করছে গাড়িটা? এমপ্লয়ি। গাড়ির পেছনে খরচা করছে কি? এমপ্লয়ি। তো পারচেজ কাকে বলে? মালিকের থেকে কিছু পেলে তো তার পারচেজ বলে, মালিকের থেকে তো কিছুই পাইনি, তাহলে এটা এটা নট ট্যাক্সেবল হবে, বুঝলি তো? নট ট্যাক্সেবল, তার মানে এই এন্ট্রিটা কিন্তু আসবে না। ভালো পয়েন্ট দিয়েছিল প্রথমে, দেখ কি একটা 1800 1200 কিসব বলছিলি, কিন্তু আসবে না। এমনি কমন ব্যাপার, বেনিফিট পেলেই তো পার্কিং, বেনিফিট, বেনিফিট পেয়েছিস কি কিছু? আজকে তোর গাড়ি আছে, খরচা করছিস তুই, তাহলে বেনিফিট কোথা দিয়ে? তাহলে বেনিফিট না হলে কি করে পার্কিং হবে? এটা পার্কিং হবে না, তো এটা আসবে না। প্রফেশনাল ট্যাক্স এমপ্লয় পে করে 2400 টাকা হয়ে যাবে পার্কিং। পার্সোনাল ইলেকট্রিক বিল কত করে? পার্সোনাল ইলেকট্রিক বিল 20,000 টাকা, পেড বাই এমপ্লয়ার, এটা পার কিউজিটস। এলআইসি প্রিমিয়াম নিয়েছিস, প্রিমিয়ামের টাকাটা মালিক পে করে 20,000 টাকা পার কিউজিটস, ঠিক আছে তো? তো চ অঙ্কটা আরম্ভ করি, কিছু নেই অঙ্কটার মধ্যে, ইজি অঙ্ক আছে। চ অঙ্কটা আরম্ভ করবো, কত? 88, তাই তো? ঠিক আছে, 2024 জেনারেল এসেছিল, বেসিক স্যালারি 30,000 টাকা পার মান্থ, তাই তো? বেসিক স্যালারি 30,000 টাকা পার মান্থ, 30,000 ইন্টু 12 কত হচ্ছে? 30,000 ইন্টু 12 করলে 3,60,000, ঠিক আছে? আচ্ছা ডিএ, ডিএ কত করে দেখ, ডিএ, ডিএ কত করে দেখ? কোশ্চেনে বলেছিল 50% অফ বেসিক স্যালারি, তাহলে 50% অফ বেসিক স্যালারি মানে কত হচ্ছে? 3,60,000 এর 50%,
সাথে 50% হচ্ছে তোর কত 1,80,000। সাথে 50% হচ্ছে তোর 1,80,000 হয়ে গেল। আচ্ছা, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এই অঙ্ক ছিল? হুম। দেখ, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কিন্তু এই অঙ্কে ছিল না। কি ছিল বল? অঙ্ক হলো 26,000 টাকা করে পাচ্ছিস প্রতি মাসে। 26,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছিস। হচ্ছে বলতো? 3,12,000, 26,000 টাকা করে প্রতি মাসে পেলে 3,12,000 সেকেন্ড করে লিখলি। এবার যেমন হয় জানিস তো, লেখা আছে এক্সেপশন আনসার 10 সেকশন 13A রুল 2A উইল বি লিস্টেড অফ ট্যাক্স। তাহলে এইচারে কত টাকা লিখবো বলে? এইচারে 3,12,000। আচ্ছা, রেন্ট পেড কত টাকা করে বাড়ি ভাড়া দিয়েছি দেখা যাক। গাড়ি ভাড়াটা দেওয়া হয়েছে কত টাকা করে? 18,000 টাকা করে প্রতি মাসে, 96,000 টাকা। ঠিক আছে, 10% অফ স্যালারি। স্যালারি বলতে বেসিক আর দিয়ে, তাই তো? বেসিক আর দিয়ে যোগ করবো, দেখ বেসিক আর দিয়ে যোগ করে কত হচ্ছে। এই দেখ 3,60,000 আর 1,80,000, জানিস কত হয়? 3,60,000 আর 1,80,000 কত হয় বলতে পারবি? 5,40,000। 5,40,000 টাকা, তাই তো? 5,40,000 10%, 5,40,000 10% 54,000। তাহলে 96 থেকে 54 বাদ দিয়ে কত হচ্ছে? কত? 42,000 টাকা। এটা হলো 42,000। আচ্ছা, যেহেতু কলকাতায় বাড়ি হলে কত হয়? 50% অফ স্যালারি, মানে কত হচ্ছে? 5,40,000 এর 50%, লেখ 5,40,000 এর 50%, 2,70,000। লিখে নিচ্ছি। আচ্ছা দেখ, এই ওয়ার্কিং স্টেট করে দিতে হবে, তাই তো? বেসিক স্যালারি কত ছিল তোকে? 3,60,000। বেসিক ছিল কত? 3,60,000। বেসিক কত? 3,60,000 ছিল। ডিএ কত ছিল? 1,80,000 ছিল, তাই তো? ডিএ ডিএ ছিল 1,80,000, 50% নিতে বলেছিল। তাহলে 1,80,000 50% কর, 4,72,000। 72,000 টাকা। 3,60,000 আর 72 যোগ কর, কত হচ্ছে? 4,32,000। তাই তো? এটা জানিস, এগুলো সব বুঝেছি, এর বলতে হবে না। 4,32,000। এই দেখ এখানটা একটু, ও ঠিকই বলেছে, এই জায়গাটা একটু ভুল হয়েছিল। তাহলে 4,32,000 10% করলে কত হয়? 4,32,000 10% করলে 43,200। তাহলে 96,000 থেকে 43,200 বাদ দিয়ে কত হচ্ছে? ৳52,800। ৳52,800। আচ্ছা, এবার বলেছে কি 50% অফ স্যালারি। স্যালারি কত? 4,32,000। 4,32,000 50% করলে কত হচ্ছে? 2,16,000। তিনটের মধ্যে ছোট কোনটা? 52,800। 3,12,000 থেকে 52,800 বাদ দিয়ে কত হচ্ছে দেখ। 2,59,200 টাকা।
বুঝতে পারলি তাহলে কি কি হয়ে গেল? এই জায়গাটা বুঝতে পারলি? তাহলে এই জায়গাটা বোঝার কিছু ছিল না, এই জায়গাটা এমন নর্মাল ব্যাপার ছিল। এই জায়গাটা কি ছিল অঙ্কে? 500 টাকা পার মান্থ। তাহলে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পার মান্থ, এখানে ছিল মেডিকেল অ্যালাউন্স। লেখ 500 টাকা পার মান্থ করে কত হচ্ছে? 6,800। কি ছিল? তারপরে এমপ্লয়ার কন্ট্রিবিউট আরপিএফ, ঠিক এটা 2% হবে। এমপ্লয়ার কন্ট্রিবিউট আরপিএফ কত পার্সেন্ট হবে? 2%। এই দেখ, বোনাস তো নেই এই অঙ্কে, বোনাস কেটে দিলাম। কন্ট্রিবিউট আরপিএফ কত? 2%। কার উপর 2% হবে বল? আমরা স্যালারি কত বের করলাম? ওয়ার্কিংস করি মাত্র 4,32,000, তার উপর 2% কম। এটা 640। ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ কত বলে? ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ এখানে বলেছিল কত? 11%। তাহলে 11% বলেছিল, ঠিক আছে 11% বলেছিল, তাহলে কি হবে? এখানে 11% বলেছিল, দেখ 12,100 টাকা ইন্টারেস্ট পেয়েছি 11%। তাহলে কত পার্সেন্ট এক্সট্রা আছে? 1.5 এ কত হবে? ঠিক আছে, কত হচ্ছে দেখ, করে দেখ। 12,100/11 ইন্টু 1.5 কত হচ্ছে দেখ। কত হচ্ছে বল? 12,100/11 ইন্টু 1.5, 1,650। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখা একটা করে এই পার্টগুলো দেখ। আমি জানি না এখানে কি কি আছে, মনে হয় কিছু নেই। একটা করে পার্কিউজিটস গুলো পড়। প্রথমে কার তো আসবে না, লিখবোই বা কেন? কারটা লিখবোই বা কেন? মালিকের থেকে বেনিফিট পেলে তো মালিকের থেকে বেনিফিট আসবে কেন? আসবে না। প্রফেশনাল ট্যাক্স লাখ 2,400 টাকা, লাখ প্রফেশনাল ট্যাক্স 2,400 টাকা। প্রফেশনাল ট্যাক্স কত লিখলাম? 2,400 টাকা, হয়ে গেল। নেক্সট কি বলি প্রফেশনাল ট্যাক্সের পর? ইলেকট্রিক বিল 20,000 টাকা, লাইক ইলেকট্রিক বিল 20,000 টাকা। নেক্সট কি বলি? লাস্ট পয়েন্ট, এলআইসি প্রিমিয়াম কত? 20,000 টাকা। 20 20 40 আর 2 42,400 টাকা। তো এটা করে দেখ, শেষ তো অঙ্ক। 8,57,890। 57,890 টাকা, এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। লিখে দিলাম গ্রস ইনকাম স্যালারি। আর স্ট্যান্ডার্ড ডিডাকশন তো 50,000 টাকা পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। আর প্রফেশনাল ট্যাক্স কত ছিল বল? 2,400 টাকা। কত বললো? 8,57,890। দেখে নিচ্ছি, আরেকবার দেখে নিচ্ছি, দাঁড়া 1 মিনিট দেখে নেবো, অসুবিধা নেই। আরেকবার চেক করবো। 2,400 টাকা দেখে নিচ্ছি। প্রথম দিন মেলা দেখি। বেসিক স্যালারি কত? 3,60,000। লিখলে ডিএ লেখ হচ্ছে 1,80,000, 5,40,000 হলো। তারপর হচ্ছে তোর মেডিকেল অ্যালাউন্স 6,000, লিখিস তো। এইচআরে কত? 2,59,200।
এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ কত 8646, ইন্টারেস্ট পেইড টু আরপিএফ 1650, ঠিক আছে তো। তারপর এটা পার কুইজ হচ্ছে 42400, কত হচ্ছে? ঠিকই তো, এই 8,890 তাতে এই 52,400 বাদ 52,400, লাখ 5,490 টাকা। ঠিক আছে, ইনকাম ফ্রম স্যালারি বেরিয়ে গেল। কি রে, বুঝতে পারছিস তোমরা? কি রকমের অঙ্ক দেখলাম, একই রকমের অঙ্ক। তোর দুটো অঙ্কই সেম, 2024 অনার্সও যা এসছে, জেনারেলও কিন্তু মোটামুটি সেম এসছে। ঠিক আছে, তো দেখে নে অঙ্কটা, দুটো অঙ্ক দেখে নে কিভাবে কি করে। ঠিক আছে, ঠিক আছে তো। এক্সাম্পল একটু আগে আছে, 2023 অনার্স আর জেনারেল করবো। এই যে অঙ্কটা করলাম, লাস্ট অঙ্কটা কিন্তু মুছে দিলাম। ওই ওটাও যদি নিউ রেজিমে করতে বলে, কি কি যোগ করবো? শুধু মানে এইচআরে আর প্রফেশনাল ট্যাক্স, আর তো কিছু ছিল না। এইচআরে এইগুলো কেন বলতো, প্র্যাকটিস করতে হবে তোকে, কারণ পরীক্ষায় কিন্তু দেবে, শিওর দেবে। অনার্সে তো শিওর দেবে, ওল্ড রেজিম কষ্ট কর বলে নিউ রেজিমে কত হবে অ্যান্সার, ওটা দেবেই করতে। ঠিক আছে, 2-3 নম্বর থাকবে, এটা কিন্তু ভালো করে দেখবি। লাস্ট ইয়ারে যে ফোর্থ সেম পরীক্ষা হলো, ওদেরও দিয়েছিল, ফোর্থ সেমেও দিয়েছিল। ফোর্থ সেমে তো নিউ রেজিম থাকবেই, নিউ রেজিমে একটা অঙ্ক দেবেই। ঠিক আছে তো। তো নিউ রেজিম কিন্তু থাকবে, কিন্তু ভালো করে অ্যালার্ট থাকবি কিন্তু, না হলে কিন্তু 3টে নাম্বার ওখানে চলে যাবে। ঠিক আছে তো, নিউ রেজিম প্র্যাকটিস করতে হবে তোকে। আচ্ছা বল কোন অঙ্কটা করবো, আগে 72 করি। দেখি সোজা না কঠিন করে দেখে নি কোশ্চেনটা তো। ব্যাস, একটা ভালো অঙ্ক পেয়েছি। খুঁজছিলাম ইনক্রিমেন্ট বলে অঙ্ক, এটা এতক্ষণ না নর্মাল অঙ্ক হচ্ছিল। ইনক্রিমেন্ট বলে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, অনার্স তো ইনক্রিমেন্ট প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে তো। আমি তো যে পরীক্ষা নেবো, পরীক্ষার কোশ্চেন সেট করে রেখেছি, আমি প্রতি বছর ওই কোশ্চেনটাই দিই, ইনক্রিমেন্টের অঙ্ক। কারণ ওটাই হচ্ছে আসল অঙ্ক। ওই একটা অঙ্ক করতে পারলেই সে সব অঙ্ক করতে পারবে, ইনক্রিমেন্টের অঙ্ক। নর্মাল অঙ্ক দিয়েছে এটা। কি বলেছে দেখ এটা, ইনক্রিমেন্ট আমি ক্লাস 11 করেছে, যে এবার শুনে করে ইনক্রিমেন্ট। কি বলেছে, বলছে মিসেস গাঙ্গুলি an employee of a private limited company, গাঙ্গুলি কোথাকার এমপ্লয়ি, প্রাইভেট লিমিটেড কোম্পানির, মিসেস গাঙ্গুলি প্রাইভেট লিমিটেড কোম্পানির এমপ্লয়ি, মানে গভর্নমেন্ট। ইনকাম ফ্রম স্যালারি বের করতে হবে, বেসিক স্যালারি বলে কত দেখ। 1 মিনিট, আমাদের প্রিভিয়াস ইয়ার কত জানিস তো? আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25, তাই তো। তাহলে এখানে ডেটটা একটু গন্ডগোল করা আছে, এটা 23 এর জায়গায় 24 করে দে।
এখানে কত ঠিক করে তো 23-এর জায়গায় 24 কর, 1-4-24 হবে, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? 1-4-24 করে দিলাম, 23টাকে 24 করে দিলাম। বেসিক স্যালারি কত করেছিল? 65,000 টাকা করেছিল প্রতি মাসে মাইনা, 65,000 টাকা ছিল প্রতি মাসে মাইনা। ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্টে মাইনা বাড়ছে, কত? 5,000 টাকা করে বাড়ছে। কবে? প্রতি বছর জানুয়ারি মাসে 5,000 টাকা করে বাড়ছে। দেখ আমি তোকে বলছি, ভালো করে শুনবি, দেখে সুন্দর করে ডায়াগ্রাম করছি, ডায়াগ্রামটা দেখে নে। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25, হ্যাঁ কি না? ভালো করে বুঝে নে ডায়াগ্রাম। তাহলে 24-25 মানে কি? 1-4-24 থেকে বল 31-3-25, বলছে কি ওর মাইনা প্রতি বছর কবে বাড়ে? জানুয়ারি মাসে, মানে জানুয়ারি মাসে বলতো তো 1-1-25। তাহলে প্রতি বছর জানুয়ারি মাসে কত টাকা করে বাড়ে? 6 টাকা করে, তাই তো? তার মানে আমি তোকে ভালো করে বলছি, মন দিয়ে শোন, 1-4-24 মাইনা কত ছিল? তাহলে এই সময়টুকু ওর 65,000 টাকা, যে অঙ্ক মুখস্থ করে তার অঙ্ক ভুল হবে, বুঝিস তো? এইখানে মাইনা ছিল 65,000 টাকা, এখানে মাইনা কত ছিল বলতে পারবি? 70,000 টাকা। যে বুঝেছে সেই দিক বলে 70,000 টাকা, যে মুখস্থ করে সে বললো এখানে 60,000 টাকা। কি বলে বুঝতে পারলি ব্যাপারটা? তোর 65,000 টাকা মাইনা কবে ছিল? ডেট পর, ডেট পর, কোশ্চেন ডেট পর। 1-4-24 মানে এখানে 65,000 টাকা ছিল, কিন্তু আমরা এখন গ্র্যাচুইটি অঙ্কগুলো করতাম, ওখানে কি বলতো? যেই দিন রিটেন করেছে সেই দিন স্যালারি। ব্যাপারটা বুঝতে পারছিস তো? তো লাইন পড়ে মানে বোঝ, লাইন পড়ে মানে বোঝ। আগে যখন তুই গ্র্যাচুইটি রিটায়ারমেন্ট করতি না, তো সাপোজ আর বলতে এই 31-3-25 রিটায়ার করো, সেই দিনের স্যালারি বলতো, তখন তো এই জন্য আস্তে আস্তে কমতো। কোশ্চেনটা পড়ে বুঝতে, এখানে কি বলে 65,000 টাকা স্যালারি কবে দিয়েছে? এই দিন 65,000 টাকা দিয়েছে, প্রতি বছর জানুয়ারি মাসে মাইনা বাড়বে। তাহলে এর পরে যাবে, পরে কত হচ্ছে? 70,000। তাহলে কি হবে? এটা কত হবে? এটা বলতে 65,000 ইন্টু 9, আর এটা 70,000 ইন্টু 3 হয়ে গেল বেসিক স্যালারি। কি কি কঠিন ইনক্রিমেন্ট হয়ে গেল, এটা যে ইনক্রিমেন্টের পার্ট। বুঝেছিস তো? এই চারটা করে নে, চারটা করে নে, মানে রাস্তা করে নে চারটা, যদি বারবার করে বলি চারটা করে নে, সুবিধা হবে। কি বইয়ের মধ্যে করছিস? বইয়ের মধ্যে কেন হচ্ছে? খাতায় কর, খাতায় খাতায় কর, খাতায় কর। এ তো 16 রাখ দিয়েছে, এরপরে অন্যান্য ইনক্রিমেন্ট অনেক টাফ টাফ জিনিস থাকে, এটা ভালো করে করে রাখ রাফটা, রাফটা করে খাতায় ওয়ার্কিংস লিখে রাখ। বেসিক স্যালারি বলে লেখ, বেসিক স্যালারি, বেসিক স্যালারি বলে লেখ। 5,85,000 এটা, এই পার্টটা হচ্ছে। আচ্ছা দাঁড়া আমি এখানে একটু সাইড করে দিচ্ছি, এটা হচ্ছে 5,85,000 প্রথমটা। আর পরের পার্টটা কত? 2,10,000, 7,95,000। ঠিক আছে, বল। এটা বাড়িতে ভালো, এটা কেন করলে জানিস? এরপরে তোকে যে কিছু হোমওয়ার্ক দেবো না, দেখবি অনেক পেজে এরকম এই আইটেম পার্টিকুলার এই অ্যাডজাস্টমেন্টে থাকবে অনেক পেজে, ঠিক আছে তো? তো দেখে নিই ভালো করে। তো দেখ, প্রথমটা 5,85,000, তারপরটা 2,10,000, 5,85,000 আর ওটা 2,10,000, টোটাল কত হলো? 7,95,000 হলো। তাহলে বেসিক স্যালারি কত টাকা লিখবো? বেসিক স্যালারি কত লিখবো? 7,95,000। এই যে এখানে লিখলাম, এই 7,95,000। ডিস্টার্ব করতো। 95,000, ঠিক আছে তো? দেখতে পেলি তো? চেঞ্জ করো, চেঞ্জ করো, চেঞ্জ নিয়ে ওটা নিয়ে ভাবতে হবে, মেন আমাদের মেন শেখাটা, ঠিক আছে? চেঞ্জ করে দিচ্ছি পরে। আচ্ছা বেসিক স্যালারি কত লিখবো? এটা নোট, বুঝতে পারলি কি লিখলাম বল প্যাকেটে? নোট। আমি কেন আবার আলাদা করে এখানে দেখাবো? কি লিখে করে দিয়েছি খাতায়, নোট লিখে দিলাম, নোট। খুঁজে নাও, বুঝতে পারছিস? নোট নোট লিখেছিস খাতায়? আচ্ছা কত নম্বর অঙ্ক এটা? বললো অঙ্কের নাম্বারটা লিখে দিই, নাম্বারটা লিখে দিলাম, ঠিক আছে? বেসিক স্যালারি যদি একটার পর কি ছিল পর, দিয়ে 50%, 50% দিয়ে, তাহলে কর 50% দিয়ে। এটা কি করছি এখানটায়? এটা কত ছিল? 7,95,000, তাই তো? 7,95,000 ইন্টু 50% কত হচ্ছে? লেখ, 3,97,500 টাকা। কোনটা?
লেখ বোনাস লেখ কত 12,500 টাকা, বোনাস লেখ 12,500, লেখ বোনাস 12,500, কোথায় ছিল এখানে লেখ বোনাস 12,500 টাকা বোনাস। নেক্সট কি বলে দেখ, নতুন নতুন পয়েন্ট, তুই আগে তোর এখন আমার 4টে করেছি স্যালারি, কিন্তু এখন আমার 4টে করে স্যালারি, চারটে স্যালারি করলাম, তার মধ্যে কোথাও এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পাইনি, নতুন পেলাম। এটা নতুন পাওয়ার কিছু নেই, এটা পারা উচিত, সত্যি কথা বলছি, এটা একদম কমন জিনিস। আমি থিওরি পড়ে দিয়েছিলাম, আমি থিওরি 11 এর ক্লাসের সঙ্গে থিওরি পড়ে দিয়েছিলাম এন্টারটেনমেন্ট অ্যালাউন্স জিনিসটা কি। এন্টারটেনমেন্ট মানে বুঝিস তো, কালকেই তো 31 ডিসেম্বর, তো কোম্পানি থেকে দেখবি অনেক অনেক বড় বড় কোম্পানি থেকে পিকনিকের একটা অ্যারেঞ্জ করবে, ঠিক আছে, পিকনিক অ্যারেঞ্জ করবে। তো এইগুলোতে এন্টারটেনমেন্ট কর্মীদের সারাদিন করে কাজ করবে, এন্টারটেন করবে, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। এটা হচ্ছে এন্টারটেনমেন্ট করার জন্য ওরা অ্যালাউন্স পায়, ঠিক আছে। তাহলে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পেয়েছে কত করে, ওরা প্রতি মাসে 700 টাকা করে পাচ্ছে, ঠিক আছে তো, 700 টাকা করে পাচ্ছে। এটা কি জানিস তো, ফুললি ট্যাক্সেবল, এর উপর কোনো ছাড় পাওয়া যায়। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে ছাড় পাওয়া যায়, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে ছাড় পাওয়া যায়, নন গভর্নমেন্ট এমপ্লয়ি কোনো ছাড় নেই। মনে থাকবে তো কি বললাম, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য ছাড় আছে, নন গভর্নমেন্টের কোনো ছাড় নেই, ঠিক আছে তো। তো এটা কি এমপ্লয়ি, গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, তাহলে কোনো ছাড় নেই, তার মানে কি হলো, আলটিমেটলি কি হলো, ফুললি ট্যাক্সেবল। তাহলে কত টাকা হচ্ছে বল, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 700 ইনটু 12 করে দে। স্যার বেকার কথা বলছি, 5,000 টাকা বেকার কথা কেটে দিলাম, বেকার কথা কোনো কাজ নেই, বেকার জিনিস দিয়েছে এটা, ঠিক আছে তো। তাহলে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কত হচ্ছে, 700 ইনটু 12, ঠিক আছে। এখানে লেখ এন্টার বোনাস এন্টে লিখলাম, হ্যাঁ, এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস লেখ, এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস। পাঁচশো ইন্টু 12, 8,400 টাকা। তারপর কি বলেছে দেখ, লাঞ্চ, আমি তোদের ক রকমের অ্যালাউন্স, বারবার রোজ তো এক কথা বলছি, বলছি ক রকমের অ্যালাউন্স পড়িয়েছি, অ্যালাউন্স ক রকমের হয়, ও বইয়ে লেখা নেই কিছু, বল বল অ্যালাউন্স ক রকমের হয়। না না না, আমি এটা যাই, আমি বলছি অ্যালাউন্স করো, তো বলছি অ্যালাউন্স এর নাম বলছি, নাম জিজ্ঞাসা করি, বলছি অ্যালাউন্স ক রকমের হয়, অ্যালাউন্স 3 রকমের হয়। একটা ফুললি ট্যাক্সেবল, যেমন এখনো পর্যন্ত কটা ফুললি ট্যাক্সেবল পড়ালাম, এই অঙ্কের ডিএটা ফুললি ট্যাক্সেবল ছিল, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এটা ফুললি ট্যাক্সেবল ছিল, ঠিক আছে। অ্যালাউন্স কি হয় জানিস তো, পার্টলি ট্যাক্সেবল, যেমন পার্টলি ট্যাক্সেবল কোনগুলো দেখ তোকে বলি, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্সেস, এগুলো সব পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, ঠিক আছে। আবার কিছু হয় ফুললি এক্সেম্পট অ্যালাউন্সেস, ফুললি এক্সেম্পট অ্যালাউন্স তুই পাবি না, ওটা হয়তো যারা তোর মানে বড় বড় পোস্টে চাকরি করে, সুপ্রিম কোর্টে যারা চাকরি করে, তারা হচ্ছে ফুললি এই এক্সেম্পটেড অ্যালাউন্সেস পায়, তুই পাবি কি পার্টলি ট্যাক্সেবল আর ফুললি ট্যাক্সেবল। তার মানে এই অঙ্কে ফুললি ট্যাক্সেবল কি কি পেলি, স্যার ফুললি ট্যাক্সেবল তো ডিএ পেলাম, ঠিক আছে, এন্টারটেনমেন্ট পেলাম ফুললি ট্যাক্সেবল, লাঞ্চও হচ্ছে ফুললি ট্যাক্সেবল, বুঝতে পারলি তো। এইগুলো তোকে মনে রাখতে হবে, এইগুলো তোকে মনে রাখতে হবে, বললে হবে না, এগুলো মনে রাখতে হবে, কিন্তু সত্যি কথা বলছি এগুলো মনে রাখতে হবে তোকে, কোনগুলো ফুললি ট্যাক্সেবল কোনগুলো পার্টলি ট্যাক্সেবল, ভুলে গেলে তো চলবে না এগুলো, এইগুলো তোকে মনে রাখতে হবে। লাঞ্চ অ্যালাউন্সটা কি বললাম, ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, ঠিক আছে তো। আমি যে বই দিয়েছি না, বই লেখা আছে কোনগুলো ফুললি ট্যাক্সেবল। অঙ্ক করবি বাড়িতে, হোমওয়ার্ক দেবো তো, তোর করতে গিয়ে আটকে গেল, সাপোজ ধর হুট করে পেলি একটা ম্যারেজ অ্যালাউন্সেস, তুই একটা পেলি ওয়ার্ডেন অ্যালাউন্সেস, তুই একটা পেলি সার্ভেন্ট অ্যালাউন্সেস, বলি স্যার এটা কি কিরকম অ্যালাউন্স, ফুললি ট্যাক্সেবল তুই জাস্ট একটু চোখ বুলিয়ে নিবি, দেখবি লেখা আছে, পড়তে হবে তোকে, একবার দুবার রিডিং করতে হবে, ঠিক আছে, একবার দুবার রিডিং করতে হবে, নাহলে কিন্তু হবে না কিন্তু, ঠিক আছে তো। তাহলে লাঞ্চ অ্যালাউন্স কত বললাম, 900 ইন্টু পার 900 পার 900 ইন্টু লেখ, এখানে লেখ লাঞ্চ অ্যালাউন্সেস, লাঞ্চ অ্যালাউন্সেস কত বললাম, 900 ইন্টু 12, বল কত বললাম, বল 900 ইন্টু 12, 900 ইন্টু 12 10,800, ফুললি ট্যাক্স আমি বাইরে করে বসিয়ে দিলাম। এবার কি বলেছিল, হ্যাঁ তো কোনো অ্যালাউন্স নেই। এবার দেখ ওই একই কথা, দেখ তাহলে কি হলো, এ বি সি, তুই ভাব 2023 অনার্সে কঠিন লাগছে, এখনো পর্যন্ত অঙ্কটা কঠিন লাগছে, কিছু নেই কিন্তু অঙ্কের মধ্যে, সত্যি বলছি কিছু নেই, সেম অঙ্ক, তুই বল এখানে এখনো পর্যন্ত যে কটা অঙ্ক, 4টে অঙ্ক করার পর একটা 5 নম্বর অঙ্ক চলছে, কোন কোন পয়েন্ট নতুন পেয়েছি বল, এখানে নতুন পয়েন্ট কোনটা, এন্টারটেনমেন্ট লাঞ্চ অ্যালাউন্সেস। এবার এই কোশ্চেনটা যদি 11 এর স্টুডেন্টরা এখন মোটামুটি স্যালারি হয়ে গেছে, ওদেরকে যদি বলি নতুন কোন, স্যার এখনো পর্যন্ত কিছুই নেই, শুধু 11 এর কোশ্চেন, এগুলো এখনো পর্যন্ত আমি এখনো ঢুকিনি গ্র্যাজুয়েশনের কোশ্চেন,
11 এর স্টুডেন্টদের লাঞ্চ ওরা করেছে, ওরা তোর ইন্টারভিউ সবই করেছে ওরা। 11 এর সব জিনিস এগুলো কিচ্ছু না। তুই জানিস 11 এর সঙ্গে এখানে তফাৎটা কোথায়? 11 এ কার নেই, এখানে কার আছে। 11 এ প্রভিডেন্ট ফান্ড নেই, এখানে প্রভিডেন্ট ফান্ড আছে। এই দুটোই নতুন। ওদেরও এইচারে তোদেরও এইচারে, ওদেরও আরএফও আছে তোদেরও আরএফও, সেম জিনিস। তোরা 11 সব করে এসেছে সেগুলো, সব করে এসেছে 11 সব করা জিনিস। আচ্ছা যেটা বলছিলাম, এটা বল কি হবে এটা? সি কন্ট্রিবিউট মানে মিসেস গাঙ্গুলি। মিসেস গাঙ্গুলি কন্ট্রিবিউট করলে আসবে না, আসবে কে? ওর মালিক কত কন্ট্রিবিউট করছে বল, মালিক কত কন্ট্রিবিউট করছে বল, খোঁজ খোঁজ খোঁজ। এই দেখ, এমপ্লয়ার অলসো মেক্স আ ম্যাচিং কন্ট্রিবিউশন মানে সেম কন্ট্রিবিউশন। তার মানে মালিকও 14% কন্ট্রিবিউট করেছে। তাহলে কত পার্সেন্ট এক্সট্রা কন্ট্রিবিউট হয়েছে? 2%। 2% ট্যাক্সেবল। কি রে বুঝতে পারছিস? 2% কোন ফেল 2% ট্যাক্সেবল। তাহলে কি হবে? আচ্ছা এই অঙ্কে কিন্তু আমার মেডিকেল অ্যালাউন্স নেই, ঠিক আছে? এই অঙ্কে তোর তোর মনে হচ্ছে এইচারে নেই, পরে কেটে দিচ্ছি, আমি পরে দেখে নিয়ে কেটে দিচ্ছি। এইচারে আছে না? ওটা মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আছে, ওটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আছে, আমি দেখে নিয়েছি। এইচারে নেই। আরে 2024 সালে যখন এইচারে এসছে তাই 2023 এ রেন্ট ফ্রি আসছে। তো মানে এবছর কি আসবে জানিস? এবছর রেন্ট ফ্রি আসবে, ঠিক আছে? তো শোন, যারা দেখ দেখ শোন, বাদ দে ওইসব না, ভুলে গেলাম কি ছিল। হ্যাঁ এটাই পড়ছিলাম, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ ইন এক্সেস অফ 12% অফ স্যালারি। তো 12% স্যালারি কত পার্সেন্ট এক্সট্রা? 2%। কার উপর? বেসিক আর ডি এর উপর। আচ্ছা বেসিক আর ডি এর উপর। সুমন বল দেখি ডি এর ব্র্যাকেটে কিছু বলেছিল এই অঙ্কে? কি বলেছিল বল দেখি। স্নিগ্ধার রিটায়ারমেন্ট বেনিফিট, তাই তো 40%, তাই তো? তাহলে ডি এ বলেছিল। তাহলে দেখি চ, দেখ লিখছি, ঠিক আছে? তো কি লেখা আছে? স্যালারি ফর দ্য পারপাস অফ এইচআর, তাই তো? বেসিক কত ছিল বলতো আমাদের অঙ্কে, বল দেখি, দেখে দেখে বল দেখি। 7,95,000 ছিল বেসিক। ডি এ কত বের করেছিলাম? ডি এ বের করেছিলাম কত? 3,97,500, তাই তো? কিন্তু তার উপর কত পার্সেন্ট বলছে ব্র্যাকেটটা পর? 40% করে দেখ, 1,59,000। বল দুটো যোগ করে কত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 54,000। তাহলে স্যালারি হচ্ছে 9,54,000, তাই তো? তাহলে কত হবে? 9,54,000 উপর 2%। বুঝতে পারছিস তো কি বললাম? ৳19,080। ঠিক আছে, কি ছিল? ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ, তাই তো? দেখ ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ কত ছিল বল? এই দেখ 15%, তুই নিজেই বুঝতে পারছিস। 1,26,000 13%, দেখ কি হবে? এই যে এখানে লিখবো 1,26,000 কত পার্সেন্ট? 1,26,000 ইন্টারেস্ট হচ্ছে 13%। কত পার্সেন্ট এক্সট্রা আছে? 3.5। ঠিক আছে, সোজা কিন্তু, খুব সোজা কিন্তু। দেখ স্যালারি কিন্তু অনেক সোজা। হাউস প্রপার্টি করতে খুব বোর বোর লাগে, কেন বলতে? একই লেখা বারবার। এটা ভালো জিনিস, শিখতে পারবি। স্যালারি তুই যখন দেখ প্রথম দিকে বোর লাগছিল, কত নম্বর ক্লাসে? এর 12 নম্বর। দেখ 12 নম্বর ক্লাস, প্রথম দিকে সুবিধা হচ্ছিল, দেখ সব কথা কত কত সুন্দর লাগবে, সব শিখে নিয়েছিস, ফটাফট করে নামবে, আর কোনো আটকাবে না অঙ্ক। আর একটা অঙ্ক আটকাবে না, একটা অঙ্ক আটকাবে না স্যালারি। কিন্তু প্র্যাকটিস করতে, বারবার বলছি প্র্যাকটিস কর প্র্যাকটিস কর। কত বলেছে বল? বল বল ইন্টারেস্ট কত হচ্ছে? যেটা 33,923। হলো তো? তাহলে ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ হয়ে গেল। এটা কি বলেছে দেখ, দেখ এ বি সি ডি ই এফ হয়ে গেল তো অব্দি। এই যে এই পয়েন্টটা, এফ নম্বর পয়েন্ট ক্লাস 11 যারা পড়ে, এরা ওদের কাছে অজানা, কারণ এই পয়েন্টটা ওদের সিলেবাসে নেই। এফ, এ বি সি ডি ওদের কাছে পুরো আছে, ঠিক আছে? তো এবার দেখ জি নম্বর পয়েন্ট ক্লাস 11 হচ্ছে। আমি তোদের সকালবেলা বাজে স্যালারি করালাম না,
রেন্ট ফ্রি অ্যাকাউন্ট করেছিলাম, দুদিন করেছিলাম রেন্ট ফ্রি, দুদিন করেছিলাম, দুদিন কি 3 দিন করেছিলাম। তো রেন্ট ফ্রি অ্যাকাউন্ট এখানে পরে পড়ছে, এখানে পরে পড়ছি। এইটার নিয়মটা বলেছিলাম তো, রেন্ট ফ্রি অ্যাকাউন্টের নিয়মটা একটু জাস্ট মনে করে দিচ্ছি, করেছি তো ক্লাসে তো করেছি, আগে মনে করেছি। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, আজকে ধর আমি কোনো একটা কোম্পানিতে জব পেয়েছি, ঠিক আছে, এবার কোম্পানি থেকে থাকার ব্যবস্থা করে দেয়। হয় কোম্পানি থেকে বললো কি বলতো, দেখো তুমি তো অনেক দূর থেকে কাজে এসছো, তোমাকে আমি ঘর তুমি দেখে নাও, ঠিক আছে, আমি তোমাকে প্রতি মাসে একটা করে অ্যালাউন্স দিয়ে দিচ্ছি, ওটাকে বলে এইচআরএ। এবার অনেক এমপ্লয়ি বলে না না তুমি ঘর ব্যবস্থা করে দাও, কোম্পানি থেকে ঘরের ব্যবস্থা করো। দেখ, এইচআরএ ঘর ব্যবস্থা মধ্যে ডিফারেন্স আছে। এইচআরএ মানে কি, কোম্পানি থেকে ধর তুই এমন একটা জায়গায় ঘর ভাড়া নিলি, ঘর ভাড়া লাগছে তোর 10,000 টাকা, কোম্পানি থেকে 4,000 টাকা দিয়ে দিল, তারপরে কি 6,000 টাকা তোর গাড়িতে দিতে হচ্ছে, পকেটে দিতে হচ্ছে। কিন্তু আরএফ এর ব্যাপারটা কি, কোম্পানির মালিকই তোকে ঘর ব্যবস্থা করে দিল, পুরো মালিকের হেডেক, পুরো হেডেক মালিকের, ঠিক আছে। তো এই যে মালিক যে ঘরের ব্যবস্থা করে দিল, কি করে হয়, মালিকের বাড়িতে থাকতে দেবে, আর না হলে মালিকের বাড়িতে জায়গা না থাকলে কোথায় থাকবে, মালিক ঘর ভাড়া করে দেবে। তুমি তাহলে এটাকে কি বলে বুঝতে পারছিস তো, ব্যাপারটা কি বললাম। তার মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা তোর পরীক্ষার পেপারে দুটো কোনোদিন দেবে না। তো কমন সেন্স খারাপ, দুটো কি করে দেবে বল। তুই একটা জায়গায় চাকরি করতে গেছিস, তোকে এইচআর এর ফেসিলিটিও দেবে, আবার আরএফও দেবে। তোকে মালিক থাকার জন্য ঘর দেখে দিল, আবার তোকে অ্যালাউন্স দেবে, কিসের জন্য অ্যালাউন্স, সরি কোনদিন দেবে, দুটো, যে কোনো একটাই দেবে পরীক্ষার পেপারে। এইচআর এ আসলে কিন্তু আরএফ এ আসবে না, ঠিক আছে। তাহলে আগে 4টে অঙ্ক পুরো এইচআর এ করলাম, 4টে অঙ্ক পুরো এইচআর এ, এখন এই অঙ্কটা পুরো আরএফ এ। আরএফ এটা কি হবে জানিস তো, আর আরএফ এর নিয়ম আছে, রেন্ট ফ্রি অ্যাকাউন্টের নিয়ম আছে, সেটা স্যার রেন্ট ফ্রি অ্যাকাউন্ট মানে কি, তোকে থাকার ব্যবস্থা করে দাও, পাতি কথা, থাকার ব্যবস্থা করে দাও। এবার থাকার ব্যবস্থা কে দেবে, থাকার ব্যবস্থা কে করে দিচ্ছে, মালিক ব্যবস্থা করে দিচ্ছে। সে মালিক নিজের বাড়িতেও থাকতে দিতে পারে, আবার ভাড়া বাড়িতেও থাকতে দিতে পারে। এবার কোশ্চেন করে দেখতে হবে এটা কি নিজের বাড়ি না ভাড়া বাড়ি, পরে পড়ছে নিজের বাড়ি না ভাড়া বাড়ি। আর একটা জিনিস তোকে মাথায় রাখতে হবে, কি জানিস তো, এটা গভর্নমেন্ট এমপ্লয় নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়, কোনোদিন গভর্নমেন্ট এমপ্লয় পরীক্ষা দেবে না, 100% গ্যারান্টি। কোনদিন গভর্নমেন্ট দেবেন, দেবে সবসময় নন গভর্নমেন্ট। শুরুতে কি লেখা ছিল, মিসেস গাঙ্গুলি কোথায় কাজ চাকরি করে, নন গভর্নমেন্ট। এবার নন গভর্নমেন্ট এমপ্লয়ি দেবে, এবার দেখতে হবে যে তোকে থাকার ব্যবস্থা করেছে মালিকের নিজের বাড়ি না ভাড়া। দেখ কি বলেছে এখানে, কোথায় বলেছে, এই যে দেখ কি লিখেছে, রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, মানে তোকে থাকার ব্যবস্থা করেছে, রেন্ট ফ্রি, কোনো ভাড়া নেবে না, কোথায় থাকার ব্যবস্থা করেছে, কলকাতায়, মানে মেট্রো সিটিতে, প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার, ঠিক আছে, হুইচ ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার, মানে থাকার ব্যবস্থা কে করেছে, মালিক ব্যবস্থা করে দিয়েছে, বলছে মালিক বলেছে আমার বাড়িতে প্রচুর জায়গা আছে, তুমি আমার বাড়িতে থাকো। ব্যক্তিগত স্টাফ কোয়ার্টার হয় না এমপ্লয়ি থাকার জন্য, ওই কোয়ার্টারের ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করেছে। তাহলে মালিকের নিজের বাড়িতে যদি থাকার ব্যবস্থা করে দেয়, সেক্ষেত্রে কি নিয়ম জানিস তো, জানতে হবে সেই শহরের জনসংখ্যা কত। মনে হয় বলেছিলাম একটা, কলকাতার জনসংখ্যা কত হয়, কলকাতার জনসংখ্যা 40, মানে কলকাতার জনসংখ্যা 40 লাখের বেশি না স্যার, কি বলে কলকাতার জনসংখ্যা কোটিতে, কলকাতার জনসংখ্যা কোটিতে, 40 লাখের বেশি, 40 লাখের বেশি হলে কত পার্সেন্ট বলেছো, 10%, 10%। আমাদের নিয়ম কে জানি, 5%, 7.5%, 10%, ঠিক আছে। তাহলে একটা ছিল 15 লাখ, না 25 লাখ, 25 লাখ থেকে 40 লাখ, 40 লাখের বেশি, এরকম একটা ছিল, দেখবি নোটটা, মানে এক্স্যাক্টলি পপুলেশন মনে পড়ছে না, পপুলেশনটা দেখ লেখা ছিল খাতায়, না খাতায় লেখা নেই, বইতে লেখা আছে, বই একটা সুন্দর চার্ট দিয়ে দিয়েছিলাম, বইতে চার্ট দিয়ে দিয়েছিলাম, বইতে চার্ট দিয়ে দিয়েছিলাম আমি, 1 মিনিট বলে দিচ্ছি। এগুলো তোদের মনে রাখতে হবে, হ্যাঁ তোদের মনে রাখতে পারছিস না, এটা তো খুব খারাপ জিনিস। হুম, 15 লাখ, 15 লাখ, 15 লাখ যদি পপুলেশন হয় 5%, 15 লাখ থেকে 40 লাখ হলে 60%, ঠিক আছে, আর 40 লাখের বেশি হলে 10%। তাহলে কলকাতার জনসংখ্যা কত বল, 40 লাখের বেশি না কম, কমন মেট্রো সিটি মানে 40 লাখের বেশি, তাহলে কলকাতার জনসংখ্যা মেট্রো সিটি 40 লাখের বেশি, কত হবে, 10% অফ স্যালারি। স্যার এখানে স্যালারি বলতে কি বোঝায়, সব বোঝায়, সব বেসিক, সব অ্যালাউন্সেস, বেসিক, তারপরে সব যত অ্যালাউন্স, সব রকম অ্যালাউন্স, সব অ্যালাউন্স নেই, বেসিক প্লাস অল টাইপ অফ অ্যালাউন্সেস, ঠিক আছে, করে যেটা হবে তার উপর 10%। এটা নিজের বাড়ি, স্যার ভাড়া বাড়ি হলে কি হয়, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, কি উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস কি ছিল, রেন্ট পেড 10% অফ স্যালারি হুইচ এভার ইজ লোন, ঠিক আছে। তো এগুলো থেকে, এগুলো পড়ছিলাম আমার মুখের থেকে এরকম থাকে, সব 2 দিন 3 দিন ধরে পড়ছিলাম ক্লাস, 2 3 দিন ধরে এই জিনিস করেছি, করেই এসছি, ঠিক আছে। সকালবেলা ক্লাস করবে, তাহলে কি করা যেতে পারে, সকালবেলা ক্লাস করেছিলাম, ঠিক আছে, সব অঙ্ক করে দিয়েছিলাম, বাড়িতে করতে বলেছিলাম। এখন যদি তো ফেস্টিভ্যালে পড়ে থাকিস, তাহলে আর কি করে পড়া হবে। তো দেখ এখানে কি বলেছে, এখানে এখানে কি বলেছে, মালিক তোকে নিজের বাড়িতে থাকতে দিয়েছে, মালিক তোকে নিজের বাড়িতে থাকতে দিয়েছে, তা নিজের বাড়িতে থাকতে দিলে নিয়মটা কি,
জানতে হবে কোন ওই যে বাড়িটা কোন শহরে আছে। স্যার কলকাতা। কলকাতার জনসংখ্যা কত? 40 লাখের বেশি না কম? স্যার 40 লাখের বেশি। তাহলে কত হবে? 10% অফ স্যালারি। তাহলে এর আনসার যাবে 10। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে না, মানে সত্যি কথা বলতে সবচেয়ে সোজা, এইচআর এর চেয়েও সোজা এটা। কেন জানিস? এক লাইনে হয়ে যাবে এটা। এটা এক লাইনে হয়ে যাবে, কিন্তু কিছু মনে রাখতে হবে। কিছু মনে এক লাইনের অঙ্ক 10%, শুধু অ্যান্সার কি একটাই, 10% অফ স্যালারি, ভাব। আর কিচ্ছু না, শুধু 10% অফ স্যালারি। বুঝেছিস কেন 10% হলো? তার জন্য নিয়ম পড়তে হবে তোমাকে। তো পরীক্ষা হলে কি লেখা থাকবে নাকি 10% অফ স্যালারি করো? মনে রাখতে হবে 10% অফ স্যালারি, ঠিক আছে তো? আচ্ছা, স্যালারি 10%। আচ্ছা, 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 ওকে, এইটুকু করি 10% অফ স্যালারি। কোথায় গেল রে ভাই? এদিক দাঁড়া। এই যে, মানে আমার এখানে এইচআর এ তো নেই, এইচআরটা মুছে দিই আগে। এই অঙ্কে নেই এইচআর এ। লেখ, এই এখানে লেখ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। প্রথমে এখানে লেখ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। Users under 17 subsection 2 কি লিখবি এখানে? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। হেডিং দিবি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। লিখলাম এটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আচ্ছা, রেন্ট ফ্রি মানে বুঝিস তো? এই রেন্ট ফ্রি মানে বুঝিস? রেন্ট ফ্রি মানে কি? বিনামূল্যে থাকার জায়গা। বিনামূল্যে থাকার জায়গা, ঠিক আছে তো? মানে রেন্ট ফ্রি মানে তোকে এমন একটা থাকার জায়গার ব্যবস্থা করি যেখানে কোনো ভাড়াই দিতে হবে না, ঠিক আছে তো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এটাকে আবার খুব সুন্দর করে আন্ডারলাইন কর। কি লিখবি এখানে? ফর, লেখ ফর অ্যাকোমোডেশন। কি লিখলাম বুঝিস তো? ফর অ্যাকোমোডেশন। আমি যদি এখানে 10% অফ স্যালারি লিখি, কোনো ডাউট হওয়া উচিত নয় কি রে? 10% অফ স্যালারি, কারণটা বুঝিস কেন 10% অফ স্যালারি লিখলাম? এবার স্যালারি বলতে কত? নিচে চলে আয়, ওয়ার্কিংস বিশাল বড় লম্বা চড়ো ওয়ার্কিংস হবে। এবার দেখ স্যালারি, এখানে লিখবো কি? লেখ স্যালারি, এই লিখবো স্যালারি ফর দ্য পারপাস অফ, স্যালারি ফর দ্য পারপাস অফ কি লিখবো? এফএ। তাহলে আমার ছোট্ট একটা এটাই বাকি ছিল বলা। তাহলে এবার বাড়িতে হোমওয়ার্ক গুলো করতে হবে, কারণ আমি তোকে হোমওয়ার্ক দিয়ে আর এফে অনেক অঙ্ক ছিল, যদিও ক্লাস সত্যি করেছিলি তো আগের ক্লাসগুলো, প্রথম দিকের ক্লাসগুলো তোর তো মনে নেই? তো তো ভুলে গেছিস? সে তো ভুলে গেলে তো চলবে না, মনে রাখতে হবে না তোকে অঙ্ক করতে করতে। এখনই ভুলে যাচ্ছিস, কদিন পরে কি করবি? অন্য চ্যাপ্টার কথা পুরো ভুলে যাবি তো। ঠিক আছে, প্রথমে কি লিখবো? বেসিক। লেখ লেখ বেসিক লেখ আমার সঙ্গে সঙ্গে। বেসিক, বেসিক কত ছিল? 7,95,000। ডিএ কত ছিল? মানে এই তো 1,59,000 করে রেখেছিলাম তো। আবার কেন করবো? 1,59,000, ঠিক আছে তো? এবার কি বলেছিলাম? যত রকমের অ্যালাউন্স সব নিতে হবে, তাই তো? দেখ খোঁজ। আচ্ছা লেখ বোনাস, বোনাসও নিবি। বোনাসও কিন্তু এখানে আসে, ঠিক আছে? বোনাসও কিন্তু আরএফএ তে নিতে হয়। বোনাস কত? 12,500। লেখ বোনাস 12,500। লেখ বোনাস 12,500। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কত? 8,400। লেখ এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 8,400।
কি ছিল? লাঞ্চ অ্যালাউন্সেস কত টাকা ছিল এখানে? কোন অ্যালাউন্সেস ছিল? দাঁড়া দাঁড়া 1 মিনিট। আর কিছু ছিল না, প্রভিডেন্ট ফান্ড আসে না, হ্যাঁ নিতে নেই এখানে, রোল কর। কত হচ্ছে? 9,85,700। মানে 9,85,700 উপর 10%, 98,570। তো তো ভালো, তোরা ভাগ্য ভালো, নিয়ম বেসিক্যালি আগের বছর যারা পড়েছিল টাফ ছিল ওদের নিয়মটা, মানে এই নিয়মটা সরকার তো এই বছর নিয়মটা এরকম হয়েছে। আগের বছর নিয়ম কি ছিল, আগের বছর যারা পড়েছিল ওদের, হ্যাঁ আগের বছর নিয়ম অন্যরকম ছিল। কি অ্যাকচুয়ালি এই যে নিয়মটা নিয়ে এসছে না, সেপ্টেম্বর মাসে রুলটা চেঞ্জ হয়েছিল। হ্যাঁ লাস্ট সেপ্টেম্বরে ওদের কি করতে হয়েছিল, 5 মাস করতে হয়েছিল পুরোনো নিয়ম, 7 মাস করতে হয়েছিল নতুন নিয়ম, বুঝেছিস? হ্যাঁ তো এইটা করাতে হয়েছিল পুরো আগের বছর, সবাই এইভাবে করতে হয়েছিল। আগের বছর পুরোনো নিয়ম ছিল, মানে ওল্ড নিয়ম করতে হয়েছিল, মানে আগে নিয়ম কি ছিল, এটা 10% তো। ওরা এটা কি করেছিল আগের বছরটা, মানে বিশাল কমপ্লিকেট ছিল আগের বছর। আগের বছরের জন্য কমপ্লিকেট ছিল, এটা না দুটো পার্টে ভাগ করতে হয়েছিল, একটা 5 মাস একটা 7 মাস। তো এটা অনেক ইজি করে দিয়েছে এটা। কারণ হচ্ছে আগের বছর যারা ছিল তাদের জন্য খুব মানে খুব খারাপ ছিল, আগের বছরের জন্য খুব সমস্যা হতো ওদের। ঠিক আছে, 5 মাস আর 7 মাস, বুঝলি কি বললাম? এবার আগে কি নিয়ম ছিল জানিস তো, এই তো নতুন নিয়ম 10% করেছে, তার আগে নিয়ম ছিল 15% ছিল, কলকাতায় 15% হতো। তা ওরা একবার 5 মাসের উপর 15% করেছিল, আবার 7 মাসের উপর 10% করেছিল। তা এই ঠিক আছে সরে যেত, এমন কিছু কোনো ব্যাপার না, মনে রাখতে হবে। আর একটা কঠিন ছিল কিন্তু ইনক্রিমেন্ট থাকলে অঙ্কটা টাফ হয়ে যেত। এই অঙ্কটাতে ইনক্রিমেন্ট ছিল, তো এরকম অঙ্ক ছিল, তুই এই জন্য যেমন ধর আমি কিছু কিছু ভিডিও ওখানে ডিলিট করে দেবো, কিন্তু আগের বার ছিল এই নিয়মগুলো। ট্যাক্সের এই ব্যাপারে প্রতি বছর বছর নিয়ম চেঞ্জ হয়, রুল চেঞ্জ হয়, প্রতি বছর বছর রুল চেঞ্জ হতে থাকে, ঠিক আছে তো। আর আগের বছর এই নিয়মটা করেছিল, মানে অ্যাকচুয়ালি এই যে অ্যামেন্ডমেন্টটা ভারত সরকার নিয়ে এসেছিল, ভোট ছিল, ভোটের আগে আগে অ্যামেন্ডমেন্টটা নিয়ে এসেছিল। এটা নিয়ে আসার ফলে কি বলতো, আগে 15% ছিল, তাহলে যারা ট্যাক্স পেয়ার মানে যারা স্যালারিড এমপ্লয়ি, যারা স্যালারিড এমপ্লয়ি যারা চাকরি করে, তাহলে তাদেরকে ট্যাক্স বেশি দিতে হচ্ছিল। 2024 সালে ভোট ছিল না, তো ভোটের কথা ভেবে কিন্তু এটা নিয়ে এসেছিল, ঠিক আছে। তাহলে কি 10% মানে কি, তাকে ট্যাক্স কম দিতে হচ্ছে, 15% ট্যাক্স বেশি দিতে হতো, ঠিক আছে। আর আমাদের দেশে সবচেয়ে বেশিরভাগ মানুষ চাকরি করে, তো যখন ভোটের মানে যখন ইয়ে তৈরি হয় না, বাজেট পেশ করা হয় না, মানে ওদেরকেই চিন্তা ভাবনা করে করা হয়, ঠিক আছে তো। তো এটা ব্যাপারটা বুঝতে পারছিস তো, আগে ছিল 15%, এখন 10% হয়েছে। যেমন ধর এই যে যেমন ধর আগে কি ছিল জানিস তো, ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন যে 50,000 টাকা ছিল না, ওটা তো এখন 75,000 টাকা নিউ রেজিমে। তাহলে কি মানে একদিকে কিন্তু অঙ্ক, তুই অঙ্ক করার সুবিধার্থে পাবি, কিন্তু যারা চাকরি করে তাদের জন্য তো ভালো, বুঝিস কি বললাম? 75,000 টাকা করাতে সুবিধা কি হয়েছে, যে 75,000 টাকা কম, মানে আরো ট্যাক্স কম দিতে হচ্ছে, বুঝতে পারছিস তো। তো এই সুবিধাগুলো নিয়ে এসছে। তো এইগুলো সবাই যখন প্রতি বছর বাজেট পেশ হয় না, সমস্ত মানুষ কিন্তু বাজেটের দিকে নোটিশ করে থাকে, মানে পুরো ফলো আপ করে রাখে বাজেটে কোথায় কি বাড়ছে কমছে। এই যে জানিস এখন এখন পুরো মেডিক্লেম প্রচুর করছে, মেডিক্লেম আর এলআইসি প্রচুর করছে। আগে মেডিক্লেমের উপর 18% জিএসটি ছিল, এখন জিএসটি 0%। মানে বুঝিস কি বললাম? তা কেউ তো 10,000 টাকা মেডিক্লেম করতো, আগে 11,800 টাকা পেমেন্ট করতে হতো, এখন 10,000 টাকাই দিতে হবে। তাহলে মেডিক্লেমের বিজনেস খুব বেড়েছে এর জন্য। প্র্যাকটিক্যাল সাবজেক্ট, অনেক কিছু শেখা যায় এর মধ্যে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম এটা বুঝতে পারলি তো, এটা বুঝতে পারলি তো কত হলো? স্যার 98,000, 98,570। তাহলে সেকেন্ড ঘরে লিখি না, আচ্ছা ফার্স্ট ঘরে লিখ, সেকেন্ড ঘরে, ফার্স্ট ঘরে তিনটে ঘর তো করেছি, 98,570 প্রথম ঘরে লিখ। আচ্ছা, মালিক মিসেস গাঙ্গুলিকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এবার থাকার তো ব্যবস্থা করে দিলে, থাকার ব্যবস্থা করে দিলে কি হবে, আমি রাত্রিবেলা শোবো কোথায়, রাত্রিবেলা শোবো কোথায়? আচ্ছা রান্না মানে বুঝতে পারলি তো, মানে শুধু থাকার ব্যবস্থা করে দিলে হবে না, আলমারি আমার জামা কাপড় রাখবো কোথায়, ঠিক আছে। তারপর মানে ব্যাপারটা বুঝতে পারছিস কি, যে আচ্ছা, এখানে গরম পড়েছে মানে এসির ব্যবস্থা করে দিতে হবে, তারপর টিভি দেখবো, এইরকম ফেসিলিটি দিতে হবে, তাই না? তাহলে কি এগুলোকে কি বলে, এগুলোকে বলে ফার্নিচার। মানে শুধু আরএফএ এটা মানে কি বলতো, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ফর অ্যাকোমোডেশন, মানে জানিস তো কি, শুধুমাত্র ফাঁকা ঘর। আমরা যখন এখানে বাড়ি ভাড়া নিই, শুধু ঘরই নিই, নাকি ঘরের মধ্যে ঘর সাজানো থাকে,
ঘর সাজানো থাকে, আমাদের এখানে খুব একটা ঘর সাজানো দেখি না, আমি ফাঁকা ঘরই নিই, ঠিক আছে তো। কিন্তু সাজানো গোছানো ঘর হলে তাকে বলে ফার্নিশড অ্যাকোমোডেশন। সাজানো গোছানো ঘর মানে দেখবি তুই বাইরের সিটিতে যাবি, যারা দেখবি এক জায়গাতে অনেক জব করে না, ওরা কিন্তু মাল অত ক্যারি করে না, মাল ক্যারি করে না, দেখবি এখান থেকে খাট তুলে নিয়ে চলে যাবে, ওর কি আলমারি তুলে নিয়ে চলে যাবে, ওয়াশিং মেশিন নিয়ে যায়, ফ্রিজ নিয়ে যায়, বুঝতে পারলি, কিছু নিয়ে যায়, কিচ্ছু নিয়ে যায় না। আরে তুই আজ আছিস কলকাতায়, কাল চলে যাবি বেঙ্গলে, 1 বছর পর চলে যাবি তোর পুনেতে, তারপরে আবার চলে যাবি বোম্বেতে, তুই বারবার করে কি মাল ট্রান্সফার করবি না, কিরকম করে না কেউ। এই জন্য কি করে ওরা সাজানো গোছানো ঘর নেয়, সাজানো গোছানো ঘর বুঝিস তো, পুরো মানে ফার্নিশড অ্যাকোমোডেশন, ফার্নিশড অ্যাকোমোডেশন। তো ফার্নিশড অ্যাকোমোডেশন বলতে কি বোঝায়, তোকে ফার্নিচার প্রোভাইড করা, ফার্নিচার প্রোভাইড করা। ফার্নিচার বলতে কিন্তু শুধু কাঠের ফার্নিচারকেই বোঝায় না, ঠিক আছে, যেমন ধর এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, ওয়াশিং মেশিন হতে পারে, টিভি হতে পারে, বুঝতে পারলি তো, বিভিন্ন রকমের ইলেকট্রনিক গ্যাজেটকেও ফার্নিচারের মধ্যে এখানে ধরা হয়েছে, ঠিক আছে। শুধু ফার্নিচার বলতে কাঠের ফার্নিচার নয়, ইলেকট্রনিক গ্যাজেটও হতে পারে। তাহলে ফার্নিচার উপর কত পার্সেন্ট হবে, যদি ফার্নিচার যদি মালিকের নিজের হয় তখন 10%, মালিকের নিজের হলে 10%, আর মালিকের যদি নিজের না থাকে তাহলে কি করে দেবে, ভাড়া করা ভ্যালু। এখানে ফার্নিচার কি মালিকের নিজের আছে নাকি ভাড়া করা, দেখ ফার্নিচার মালিকের নিজের আছে নাকি ভাড়া করা, দেখ দেখ দেখ, পর পর পর, এই দেখ কি বলেছে, কস্ট অফ ফার্নিশিং দ্য অ্যাকোমোডেশন, কোথায় ভাড়া করা, বল বল বল, ভাড়া করা কোথায়, কি করে বুঝলি ভাড়া করা আছে, বল বল। ভাড়া করা থাকলে লিখে দেবে হায়ার চার্জেস অফ ফার্নিচার, হায়ার বলবে হায়ার, এই চাই আরই, ভাড়া না, কস্ট অফ ফার্নিশিং দ্য অ্যাকোমোডেশন, ঠিক আছে। তার মানে ফার্নিচারটা মালিকের নিজের বলেছে, ভাড়া হলে বলেই তো হায়ার, এই চাই আরই, এরকম বলেনি, মানে মালিকের নিজের ফার্নিচার, তো 1.5 লাখের 10% 15,000 টাকা হবে, লেখ, যোগ দিয়ে লেখ কস্ট অফ ফার্নিচার, বুঝলি তো স্নিগ্ধা। এখানে যদি তো না বলবে হায়ার চার্জেস অফ ফার্নিচার, হায়ার এই কথাটা বলবে, ঠিক আছে তো। কস্ট যখনই বলে দিল তখন কিনেছে মালিক, তাহলে কি লিখবো, কস্ট অফ ফার্নিচার। 1.5 লাখ টাকা ছিল না রে, তো এই বাইরে পাঠিয়ে দে, 1,13,500, কি ছিল দেখে নি, কি হয়ে গেল পয়েন্টটা, জি নম্বর পয়েন্ট হয়ে গেল। এই যে নিয়মটা বললাম না, আগে যে নিয়মটা ছিল 5 মাস 7 মাস, যারা 11-এ পড়েছিল আগের ওদেরও করতে হয়েছে, যেমন নাকি আমি 11 পড়ি কম, এরকম কোনো ব্যাপার না, নিয়মটা সবার জন্য সমান হবে। 11-এ যারা পর তাদেরও কিন্তু ওই নিয়মটাই করতে হয়েছিল, ঠিক আছে, 5 মাসে 7 মাসের চেষ্টা, তো তো খুব লাকি, নিয়মটা মনে রাখতে হলো না। না তখন নিয়ম অন্যরকম ছিল, তখন আবার কি, তখন ওল্ড নিয়মই হতো, আগের কিছু কেমন গেছিল, ওল্ড নিউ মিক্সচার ছিল, তোরা যখন করেছিলি তোরা ওল্ড নিয়ম করেছিলি 11-এ, আগের বছর যারা 11 করেছে, আগের বছর যারা গ্রাজুয়েশন করেছে ওরা ওল্ড আর নিউ মিক্সচার করেছে, আর এবছর যারা করবে 11 করুক বা যে কোনো ক্লাস করুক সব নিউই করবে, বুঝতে পারলি তো কি বললাম। ওই বছরটা খুব ভালো ছিল, ওল্ড আর ওইটা ছিল ওল্ড আর নিউ মিক্সচার ছিল, কঠিন কিছু না, সব করতে করতেই হয়ে যায়। আচ্ছা দেখ লাস্টে পয়েন্ট ছিল কার, কারটা কি বলেছে বল, 1200 সিসি কার মালিক প্রোভাইড করেছে, বুথ পারপাসে, কারের পেছনে খরচা করেছে কে, মালিক করেছে, সবই মালিক করেছে, তাহলে কি হবে, 1200 সিসি 1800 প্লাস 900 ইন্টু 12, লিখে দে কার 1800 প্লাস 900 ইন্টু 12, লেখ কার, লেখ কোথায় কার, এই এখানে লেখ কার, 1800 প্লাস 900 ইন্টু 12 কত হচ্ছে, 32,400। নেক্সট কি বলেছে দেখ, এরপর প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স 200 টাকা পার মান্থ ডিডাক্টেড বাই এমপ্লয়ার ফার্মার স্যালারি। এই লাইনটা পড়ে কি বুঝতে পারছি, প্রফেশনাল ট্যাক্স ভালো করে বুঝবি, প্রফেশনাল ট্যাক্সের টাকা কে পেমেন্ট করেছে, লাইনটা পড়ে কি বুঝতে পারছি ভালো করে বোঝা ব্যাপার, প্রফেশনাল ট্যাক্সের টাকাটা কে পেমেন্ট করেছে বল, লাইন পড়ে কি বুঝতে পারছিস, প্রফেশনাল ট্যাক্সের টাকা কে পেমেন্ট করেছে, এমপ্লয়ার, বল বল বল, ও বললে এমপ্লয়ার, বুঝতে পারছিস কি, প্রফেশনাল ট্যাক্সের টাকা কে পে করেছে, ইংলিশটা পড়ে কি বুঝতে পারছিস, এমপ্লয়ি করেছে, এমপ্লয়ার পে করেনি, কারণ এমপ্লয়ার যে চাকরি করে তার মাইনা থেকে কেটেছে, কেটেছে, তার মানে এমপ্লয়ি পেমেন্ট করেছে, তাই এমপ্লয়ি পেমেন্ট করলে তো কিছু আসবে না, তাই তো, ওটা লাস্টে গিয়ে রিডাকশন হয়ে যাবে, তাহলে হয়ে গেল। আর কি বলেছিল, কিছুদিন আগে বললাম না মেডিকেল ট্রিটমেন্ট, মনে আছে মেডিকেল এক্সপেন্সেস, আমি কি বলেছিলাম তোর পরীক্ষায় মেডিকেল ট্রিটমেন্টটা কি দেবে, দেশের মধ্যে ট্রিটমেন্ট করেছি এটাই দেবে, ঠিক আছে তো। দেখ আজকে তুই কোম্পানি চাকরি করেছিস, কোম্পানিতে চাকরি করলে
তো কোম্পানি থেকে তোকে মেডিকেল ফেসিলিটি ব্যবস্থা করে দিতে পারে। যদি তুই মেডিকেল অ্যালাউন্স দিস তাহলে ফেসিলিটি পাবি, আবার ফেসিলিটি নিলে অ্যালাউন্স পাবি না, ঠিক আছে তো। তাহলে ম্যাক্সিমাম দেখ এই অঙ্কে কি মেডিকেল অ্যালাউন্স ছিল? মেডিকেল অ্যালাউন্স ছিল, তাই তো ফেসিলিটি দিয়েছে। আগের অঙ্কগুলোতে অ্যালাউন্স ছিল, তাই ফেসিলিটি দেয়নি। এই অঙ্কে ফেসিলিটি দিয়েছে। মেডিকেল ফেসিলিটি কোথা দিয়ে, মেডিকেল ট্রিটমেন্টটা কোথা দিয়ে করছিস তুই? তুই কি নার্সিং হোম থেকে করছিস? তুই কি গভর্নমেন্ট হাসপাতাল থেকে করছিস? তুই কি গভর্নমেন্ট রিকগনাইজ হাসপাতাল থেকে করছিস? নাকি তুই মালিকের হাসপাতাল থেকে করছিস? কোথা থেকে করছিস? তুই যে গভর্নমেন্ট হাসপাতাল থেকে করিস, তুই যদি গভর্নমেন্ট রিকগনাইজ হাসপাতাল থেকে করিস, তুই মালিকের হাসপাতালে করিস, এটা তো তোর এক্সেম্পট, এটা তো এক্সেম্পট। কিন্তু কি বলেছিলাম, তুই যদি প্রাইভেট নার্সিং হোম থেকে করিস তাহলে ফুললি ট্যাক্সেবল। তাহলে দেখ তো কি বলেছে, কোথা থেকে করেছিস? মেডিকেল এক্সপেন্স 75,000 টাকা, 75,000 টাকা ফর দ্য ট্রিটমেন্ট ইন প্রাইভেট নার্সিং হোম রিএম্বার্সড বাই দ্য এমপ্লয়ার ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ফুললি ট্যাক্সেবল 75,000। লিখে দে মেডিকেল এক্সপেন্সেস, কোথায় লিখবে? হ্যাঁ লিখ মেডিকেল এক্সপেন্সেস। মেডিকেল এক্সপেন্সেস কত টাকা বললাম? 75,000 টাকা, তাই তো? 75,000, কিছু নেই, আর তো কিছু নেই, যোগ কর। বল, যোগ করে বল কত হচ্ছে। ছুটি 14,90,173। 1,93,173 ঠিক আছে তো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জানিস 50,000 টাকা হয়, এটা কোনো সন্দেহ নেই। আর প্রফেশনাল ট্যাক্স কত বলেছিল বলতো কোশ্চেনে? দেখ প্রফেশনাল ট্যাক্সটা কত বলেছিল? হ্যাঁ 200 পার মান্থ, মানে 2,400 টাকা। এখানে লাইক 200 ইন্টু পার। হ্যাঁ বল কি বলছিস? আমরা সেকেন্ড কোনো ম্যাটার করে না। 52,400 ভাগ দিয়ে বল কত হচ্ছে। ভাগ দিয়ে বল কত ইনকাম অফ স্যালারি। 14,45,773। বেশ, এটা হচ্ছে ইনকাম স্যালারি। নেবো, দেখবো, বুঝলি তো। জাস্ট একটু দেখবো অ্যান্সারটা ওরা কি কি করেছে। আমরা তো করলাম বইতে কি করেছে। 7,95,000, তারপর 3,97,500, 12,500, 8,400, 10,800, 19,080, 33,930 সবই মিলেছে। 18,570 এটাও মিলেছে। তো এই যোগ বিয়োগ ভুল করেছে ওরা। আচ্ছা, ওরা ভুল করেছে, 15,000 টাকাটা নেয়নি। এই বড় 15 মাসের মধ্যে ওটা দেবে ওই যে হ্যাঁ এটা নিউ রেজিম করতে দিলে কি করতে হতো বলতে পারবি? বল দেখি স্নেকদা, এটা নিউ রেজিম বলতে তাহলে কি করতে? আর এই যে লাস্টে এটা বেরোতো 2,400 যোগ করে দিতাম, সব শেষ। 2,400 যোগ করতাম আর 25,000 টাকা বাদ দিতাম, বুঝিস না এখন কি বললাম?
এইটার সাথে এটা বেরোলো লাস্টে অ্যান্সার, লাস্টে যে অ্যান্সারটা বেরোলো, এই যে লাস্টে যে অ্যান্সারটা বেরোলো, এর সাথে 2400 যোগ করতাম, আর এখান থেকে 25,000টা মাইনাস করে, ইংরেজি সিম্পল জিনিস। অঙ্ক 2024 সালে জেনারেল একটা করে নি, তেইশ জেনারেল। আমি কিন্তু বাড়িতে হোমওয়ার্ক দিলাম, কি বললাম বল, 2011 সাল থেকে শুরু করবি পুরো আপ টু 2018 সাল, কারণ 19 সাল থেকে সিবিসিএস চালু হয়েছিল পরীক্ষা, তাহলে 19 সাল থেকে আমি সব পাই দেবো সামনে বসে, 19 থেকে 24। হ্যাঁ হ্যাঁ, সব অনার্স আর জেনারেল, আগে অনার্স গুলো কর, জেনারেল গুলো পরে কর, অনার্স গুলো, ঠিক আছে? জেনারেল গুলো সোজা, কিছু নেই। কি বললাম, 2011 সাল থেকে আরম্ভ করবি, ঠিক আছে? জেনারেল না করলেও চলবে, ধর 11 থেকে 18 জেনারেল না করলেও চলবে, বুঝিস তো? জেনারেল না করলেও চলবে যারা অনার্সে পড়িস, শুধু তুই অনার্স করলেই জেনারেল, জেনারেল কিছু নেই, জেনারেল করার দরকার নেই, অনার্সে আর কিছু দরকার নেই, অনার্স গুলোই করবি, কত থেকে 11 থেকে টানা 18, ঠিক আছে? ওইগুলো বাড়িতে সব কটা করবি, ঠিক আছে? 11 থেকে 18 সব কটা করবি। আমি কিন্তু পরের দিন মানে স্যাটারডে, আজকে কি বার বল, টিউসডে তো, ট্যাক্স পড়া যেমন, এরপর স্যাটারডে আছে, স্যাটারডে কিন্তু চেক করবো আমি সব কটা অঙ্ক, আগে চেকিং হবে তারপর করাবো, ঠিক আছে তো? আচ্ছা যাই হোক, এর পরে কোন অঙ্কটা করবো দেখছি আমি। আগে 73, লেখ 73, সাম নম্বর 73। 73 অঙ্কটা লাস্ট অঙ্ক করবো। মিস্টার মালিক ইজ দ্য এমপ্লয়ি অফ আইটিসি লিমিটেড। মালিক, বুঝছো? মিস্টার মালিক কোন কোম্পানি চাকরি করছে? আইটিসি কোম্পানি চাকরি করছে, ঠিক আছে? আইটিসি কোম্পানি চাকরি করছে। এবার কি বলেছে? হি ফার্নিশ দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25, কম্পিউট হিজ ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। বেসিক স্যালারি তো বুঝে গেছিস, 20,000 12 হয়ে গেল, ঠিক আছে তো? ডিএ কত হবে? 30% যেটা হবে তার 30% করে দিবি। মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, 12 গুণ হবে। এটাও দেখো একই কোশ্চেন, 14% দিয়ে তাহলে কত পার্সেন্ট আসবে? 2% আসবে। কি বুঝতে পারছিস ব্যাপারগুলো? কিছু নেই অঙ্কগুলোর মধ্যে। আমার 11% দিয়েছে, কি করতে হবে? পুরো কমন পয়েন্ট দেখি, কমন পয়েন্ট, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, এটা নতুন পয়েন্ট, ঠিক আছে? নতুন মানে জানা জিনিস, বাট নতুন আসলো। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত টাকা ছাড় পাওয়া যায়? 100 টাকা। কজনের জন্য ছাড় পাওয়া যায়? ম্যাক্সিমাম 2 জন, কিন্তু 3 জন চিলড্রেন ছিল, ঠিক আছে? কার বলেছে তাকে 1.8 লিটার কিউবিক ক্যাপাসিটির সেলফ ড্রাইভেন কার, মানে সেলফ ড্রাইভ কার, ড্রাইভার দেয়নি, ড্রাইভার অ্যালাউড করেনি, ও নিজেই গাড়ি চালাতে পারে, ঠিক আছে তো? আচ্ছা, উইথ পার্সোনাল অফিসিয়াল পারপাস, খরচা করেছে কোম্পানি, তাহলে কি হবে এখানে? এখানে কত হবে? না, 2400 গুণ করা হবে। কেন বলতো? 24 হলো 1.8 বলেছে, 1.6 বলেনি। ওকে,
গ্যাস প্রোভাইড করা হয়েছে, ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয়েছে, এটা করে আসবে পার কিউজিট আসবে 10,000 টাকা। ঠিক আছে, হি হ্যাজ টেকেন অ্যান ইন্টারেস্ট ফ্রি লোন, লাস্ট ক্লাসে করেছিলাম মনে আছে ইন্টারেস্ট ফ্রি লোন, লোনের ট্রিটমেন্ট, লাস্ট ক্লাস সোমবার না তার আগে শনিবার করেছিলাম ইন্টারেস্ট ফ্রি লোন। ঠিক আছে, তো ইন্টারেস্ট ফ্রি লোন 20,000 টাকা ফ্রম হিজ এমপ্লয়ার ফর পারচেজ আ কালার টিভি, কালার টিভি কেনার জন্য। ঠিক আছে, কালার টিভি কেনার জন্য তুই লোন নিয়েছিলি কোম্পানি থেকে 20,000 টাকা। আমি বললাম 20,000 টাকার মধ্যে হলে ইন্টারেস্ট চার্জ চাপাতে হয় না, তাহলে এটা কি ট্যাক্স ফ্রি পারকুইজিট বলেছিলাম মনে আছে? তো বলছে স্টেট ব্যাংক থেকে লোন নিলে 10% তোকে ইন্টারেস্ট দিতে হতো, কোম্পানি তো নেবেই না। ঠিক আছে, তো এটা ট্যাক্স ফ্রি পারকুইজিট। 20,000 টাকা বলেই ট্যাক্স, 20,000 টাকা বলেই কিন্তু ট্যাক্স ফ্রি পারকুইজিট। ঠিক আছে, মনে রাখবে 20,000 টাকা বলেই কিন্তু 20,000 টাকা বলেই কি ছিল এটা ট্যাক্স। আমি কি বলেছিলাম, নোট পড়ে ভালো করে নোট লেখা ছিল। তুমি কোম্পানি থেকে লোন নিচ্ছ, লোনের অ্যামাউন্ট যদি টোটাল 20,000 টাকার মধ্যে হয় তাহলে ওটাকে বলে ট্যাক্স ফ্রি পারকুইজিটস, ট্যাক্স ফ্রি পারকুইজিটস। 20,000 টাকা উপরে হলে তুই ছিলি তো এই ক্লাসটায়, তুই স্যাটারডে ক্লাসটায় ছিলি তো? আচ্ছা বাহ, মানে পড়তেই আসিস না দেখতে। শোন নেক্সট পয়েন্টটা এটা হয়ে গেল, এটা হয়ে গেল, তাহলে এইচ এর পয়েন্টে বলে দিলাম। হি পেড 2000 towards প্রফেশনাল ট্যাক্স, মানে প্রফেশনাল ট্যাক্স কে পে করেছে, মালিকই পেমেন্ট করেছে। তাহলে কোথায় যাবে, লাস্টে গিয়ে মাইনাস হবে আগের অঙ্কটার মতো। এমপ্লয়ি পেড এলআইসি প্রিমিয়াম, তাহলে এটা গিয়ে পারকুইটে চলে আসবে। অঙ্কটা ইজি অঙ্ক, করে দিচ্ছি অঙ্কটা, অঙ্কটা করে দিচ্ছি। এটা নিয়েছিস? দেখ এই অঙ্কটা কতটা সোজা, দেখ এইচ আর এও দেয়নি অঙ্কটায়, আর এফ এও দেয়নি, দুটোর একটাও দেয়নি। কত নম্বর অঙ্ক রে এটা? বেসিক স্যালারি কত হলো 20,000, 12, 2,40,000 লাস্টের ঘরে। ডিএ কত বলেছিল, ডিএ 30% অফ বেসিক স্যালারি, 2,40,000 30%। আচ্ছা তারপর কি ছিল, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পার মান্থ, বোনাস তো নেই এই অঙ্কে। মেডিকেল অ্যালাউন্স কত টাকা বলেছিল, 500 টাকা পার মান্থ, 500 ইন্টু 12 কত হচ্ছে, 6,000। আচ্ছা তারপর কি বলেছিল, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স তো নেই অঙ্কে, লাঞ্চ অ্যালাউন্স নেই অঙ্কে। তারপর কি বলছে, এমপ্লয়ার কন্টিনিউ আরপিএফ ইন এক্সেস অফ 12% আছে, তাই তো? মানে কত পার্সেন্ট এক্সট্রা হবে, 14% তো মালিক কন্ট্রিবিউট করছে, তো 2% এক্সট্রা হবে, 2%। তাহলে বেসিক আর দিয়ে যোগ করব, 2,40,000 যোগ 72,000 করে যেটা হবে তার উপর 2% করে দেখ কত বেরোচ্ছে, 3,12,000। উল্টো পাল্টা বলবো না, 6,240। হ্যাঁ 2,40,000 যোগ 72,000, 2% করতে হবে। সেটাই তো 6,240, ঠিক আছে, কত হচ্ছে 6,240। আচ্ছা এবার কি বলছে, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ কত বলছিল, 11%, তাহলে কত হবে এটা, এই যে 5,500 টাকা ডিভাইড বাই 11 তো হচ্ছে 1.5, কত হচ্ছে 750। 750। আমি কিন্তু অনেকগুলো চ্যাপ্টার করে দিয়েছি ট্যাক্সের এখন, দেখ আমি অনেক নাম্বার শেষ করে দিয়েছি এখনো, রেসিডেন্সিয়াল নাম্বার করে দিয়েছি। ঠিক আছে তো,
তারপর হচ্ছে এখান থেকে হাউস পার্টি থেকে তোর 20 নম্বর আসবে, তাহলে কত হলো 5 আর 20 25, এখানে ধর 25 নম্বর আসবে, কত হলো 25 25 50, 75 পরীক্ষা, আর ফার্স্ট চ্যাপ্টার থেকে থিওরি আসবে 5 নাম্বার, তাহলে কত হলো 55 নাম্বার হয়ে গেল, 55 মার্কস হয়ে গেছে কিন্তু। আর বেসিক্যালি বাকি হচ্ছে মানে হিসাব করে দেখতে গেলে 3টে চ্যাপ্টার বাকি আছে, 3টে চ্যাপ্টার বাকি আছে, আর 3টি চ্যাপ্টার বাকি আছে, ট্যাক্সে 3 চ্যাপ্টার হলে শেষ। হয়ে গেল সব, এত অব্দি মেডিকেল অ্যালাউন্স অব্দি হয়ে গেল তো। তারপর কি ছিল, হ্যাঁ সব হয়ে গেল। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, লেখ এখানে লেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। এডুকেশন অ্যালাউন্স কত ছিল বল, 80 টাকা পার মান্থ, তাহলে 180 ইন্টু 12 ইন্টু 3 কত হচ্ছে দেখ, 6480 টাকা। এবার এক্সেমশন পাওয়া যায় এখান থেকে, এক্সেমশন কত টাকা, 100 ইন্টু 12 ইন্টু 2, এটা মাথায় রাখবি, 2400 টাকা, 4080 টাকা। কি কার, এদিকে সবই হয়ে গেল, এদিকে সব করা হয়ে গেছে। এবার কার কার চলে আয়, রেন্ট ফি এখন নেই অঙ্কে। কার কত হচ্ছে 24 ইন্টু 12, কারণ আগে বুঝিয়ে দিয়েছি কেন 24 ইন্টু 12 হবে। 24 ইন্টু 12 কত হচ্ছে দেখ করে দেখ, হ্যাঁ হ্যাঁ 88,800 টাকা। আচ্ছা, আর কি ছিল কারের পর, ফ্রি গ্যাস এন্ড ইলেকট্রিসিটি 10,000 টাকা, লেখ লেখ ফ্রি গ্যাস এন্ড ইলেকট্রিসিটি। তারপর কি ছিল, ইন্টারেস্ট ফ্রি লোন, লেখে জানি ইন্টারেস্ট ফ্রি লোন, লিখে নীল করে দে, লিখে নীল করে দে, ইন্টারেস্ট ফ্রি লোন, লেখ ট্যাক্স ফ্রি পারকুইজিটস। ঠিক আছে, ট্যাক্স ফ্রি পারকুইজিট লিখলাম তো। আচ্ছা দেখ তারপর কি ছিল, গ্যাস ইলেকট্রিসিটি হয়ে গেছে, ইন্ডাস্ট্রি লোন হয়ে গেল, লাস্ট হচ্ছে কি প্রফেশনাল ট্যাক্স, তো ওটা লাস্টে কি লেস হবে, এলআইসি লেখ 15,000 টাকা। কত দেখি সব শেষ, টোটাল কর, টোটাল কর। সব কটা লিখিস হচ্ছে, বইতে লিখে রাখিস ডে 12, 3,00,000, আশি হাজার 870। আচ্ছা স্ট্যান্ডার্ড ডিভিশন তো 50,000 টাকা হবে। আচ্ছা তারপর কি ছিল প্রফেশনাল ট্যাক্স, দেখ তো কত করে বলেছিল,
প্রফেশনাল ট্যাক্স কত বলেছিল? 2000 টাকা, ডাইরেক্ট বুঝতে 2000 টাকা পার মান্থের কোনো গল্প ছিল। তুই যতগুলো অঙ্ক করবি না প্রফেশনাল ট্যাক্স দেখবি ম্যাক্সিমাম কত থাকবে জানিস তো? তুই কোনো অঙ্ক দেখবি এর বেশি 2400 বেশি থাকেই না। প্রফেশনাল ট্যাক্স 2400 বেশি পাবিই না তুই অঙ্কে, ম্যাক্সিমাম 2400, তার বেশি পাবি না। তো এখানে 2000 কত হলো? 52,000 টাকা। বাদ দিয়ে বল কত বেরোচ্ছে? 3,30,870 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝলেন? 3,30,870। এটা যদি তোর নিউ রেজিমে করতে তাহলে অ্যান্সার কি হতো? এটা তো হতোই 3,30,870, সাথে কি হতো 2000 যোগ হয়ে যেত, তারপর মাইনাস হতো কত বল? 25,000 টাকা মাইনাস হতো। আচ্ছা আর কিছু দেখি উপরে দেখি, চিলড্রেন এডুকেশনের কত? 2400 টাকা প্লাস হয়ে যেত। ব্যাস, তাহলে বুঝে গেলে কিভাবে কি করতে হচ্ছে। তাহলে কি করালাম এখন পর্যন্ত? 2023 অনার্স জেনারেল করালাম, 24 অনার্স জেনারেল, সিসিএফ এবং সিবিসিএস। তাহলে কটা হলো? 2 2 4 2 6টা অঙ্ক করে দিলাম। পরের ক্লাসে করাবো কি বলতো? দেখি 21 আর 22, 21 22 করাবো। সব হবে না একবারে, 21 22 করাবো। 20 সালে পরীক্ষা হয়নি, 21 22 করাবো পরের দিন। আর বাড়িতে হোমওয়ার্ক যেগুলো বললাম 2011 সাল থেকে 2018 সাল অব্দি পুরো করে আসবি কিন্তু অনার্সের অঙ্কগুলো।